কি দোষ ছিল আমার তৃষা আপু? কেন ভালোবাসলে না তুমি আমাকে? সৃষ্টিকর্তা যদি তোমার আর আমার মিলনটা লিখে দিতেন তবে কি খুব অন্যায় হতো? আমি তো তোমার দামি গাড়ি বা আভিজাত্য চাইনি, চেয়েছিলাম কেবল তোমার একটুখানি মায়া। অথচ তুমি আমাকে স্রেফ তোমার জুনিয়র ছাড়া আর কিছুই ভাবলে না। বিকেলে নির্জন মাঠে ঘাসের উপর বসে আবির আপন মনে কথাগুলো বলছিল। তার চোখের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছিল। হঠাৎ করে আবিরের কাঁধে কারোর হাতে শক্ত স্পর্শ পড়ল এবং গম্ভীর গলায় প্রশ্ন শুনে আবির একটু অপ্রস্তুত হয়ে গেল। সে সাথে সাথেই নিজের চোখের পানিটা আড়ালে মুছে নিয়ে একটা হালকা শুকনো হাসি দেওয়ার চেষ্টা করলো। রাফি ছিল আবিরের সেই বন্ধু যে তার জীবনের সব খারাপ পরিস্থিতিতে ছায়ার মতো পাশে থাকে। কি রে, কি এত গভীর চিন্তা ভাবনা করছিস? চোখ মুখ এমন লাল হয়ে আছে কেন তোর? আরে দোস্ত, তুই কখন এলি? খেয়ালই করিনি। বস এখানে। তুই আজকে আবারও কান্না করছিলি? তোকে কতবার বারণ করেছি তুই শুধু শুধু কান্না করবি না। তোর কান্না আমার সহ্য হয় না। তুই কেন বুঝিস না? এই একটা মেয়ের জন্য তুই নিজেকে এভাবে তিলে তিলে শেষ করে দিচ্ছিস কেন? আরে কই, কি যে বলিস না। আমি কান্না করতে যাব কিসের জন্য? চোখে একটু ধুলো ঢুকেছিল মনে হয়। চল আমরা ক্যান্টিনের দিকে যাই। মনে হয় কবিররা চলে এসেছে। ওরা মনে হয় আমাদের জন্যই অপেক্ষা করছে। আবির খুব চালাকির সাথে পুরো বিষয়টা ঘুরিয়ে নিল। রাফি খুব ভালোভাবে বুঝতে পারল যে আবির তার মনের কষ্টটা আড়াল করার চেষ্টা করছে, কিন্তু সে আর কথা বাড়ালো না। দুজনে মিলে ধীর পায়ে ক্যান্টিনের দিকে এগিয়ে গেল। ক্যান্টিনে গিয়ে দেখলো তাদের পুরো ফ্রেন্ড সার্কেল সেখানে আড্ডায় মেতে আছে। এই যে আমাদের দুই মজনু সাহেব এসেছেন। তোদের জন্য সেই কখন থেকে আমরা এখানে বসে মাছি তাড়াচ্ছি। কোনো খবর আছে তোদের? নাটক রাখ কবির, আগে বল কি অর্ডার দিয়েছিস? আমাদের আবির সাহেবের খুব খিদে পেয়েছে। আমি তো 4 সিঙ্গারা অর্ডার দিয়েছি, কিন্তু আবিরের মুখটা এমন শুকনো কেন? কিরে আবির, আজও কি ম্যাডামের দেখা পাসনি? ধুর, তোরা না পারিসও। আমি ঠিক আছি। তোরা ট্যুর নিয়ে কি যেন বলছিলি না, সেটা বল। আবির সবার মাঝে পৌঁছেও কেমন যেন অন্যমনস্ক হয়েছিল। তার চোখ বারবার ক্যান্টিনের দরজার দিকে চলে যাচ্ছিল। বড়লোক বাবার মেয়ে তিশা। সবসময় আভিজাত্যের ঘেরা টোপে বন্দি থাকে সে, কিন্তু আবিরের মধ্যবিত্ত মনটা কোনোভাবেই সেই বাধা মানতে চায় না। বন্ধুদের আড্ডায় হাসাহাসির শব্দ তখন আবিরের কানে ঝিঝি পোকা ডাকের মতো লাগছিল। সে শুধু অপেক্ষায় ছিল কখন তিশা সেই দামি গাড়িটা ক্যাম্পাসে ঢুকবে। দোস্ত দেখ তো, গেটের সামনে ওটা কার গাড়ি? ব্ল্যাক কালারের মার্সিডিজটা কি তৃষা আপুর? হ্যাঁ রে আবির, ওটাই ওনার গাড়ি। তুই তো দেখি ওনার গাড়ির চাকা দেখেও বলে দিতে পারিস কোনটা কার। নিজের মনটাকে একটু শক্ত করতো ভাই। দেখ ওরা সব একসাথে আসছে। ক্যান্টিনের দরজায় এসে দাঁড়ালেন তিশা চৌধুরী আর তার দামি পোশাক পরা বন্ধুদের দল। তিশার পরনে ছিল হালকা নীল রঙের একটা সালোয়ার কামিজ, কানে হিরের ছোট্ট দুল। সে ঢুকতেই পুরো ক্যান্টিনের পরিবেশটা বদলে গেল। তিশার সাথে থাকা বান্ধবীরা উচ্চস্বরে হাসাহাসি করছিল। এই দেখ রিয়া, এই নোংরা ক্যান্টিনে বসে মানুষ চা খায় কি করে? এখানকার গন্ধটাই কেমন জানি অদ্ভুত। আর বলিস না তিশা, তোর বাবার ভার্সিটি বলে এই আশা, না হলে এই বস্তিতে কেউ পা দেয়? ওই দেখ কোনায় তোর সেই স্পেশাল ছোট ভাই আর তার সাঙ্গ পাঙ্গরা বসে আছে। আরে তাই তো, এই যে আমাদের কবি সাহেব আমির। কিরে ভাই, আজও কি নতুন কোনো কবিতা লিখেছিস তৃষার জন্য, নাকি আজও দূর থেকে দেখেই দিন পার করবি? সোহেলের কথা শুনে তিশার পুরো ফ্রেন্ড সার্কেল হো হো করে হেসে উঠল। আবির মাথা নিচু করে নিজের চায়ের কাপের দিকে তাকিয়ে রইল। তার হাতগুলো কাঁপছে অপমানে। সোহেল ভাই, আমরা এখানে নিজেদের মতো আড্ডা দিচ্ছি, আমাদের নিয়ে মশকরা না করলে কি নয়? ও মা, দেখ তিশা, ছোট লোকের মুখে কত তেজ। শোন, তোদের মতো সস্তা ছেলেদের কাজ হলো আমাদের মতো হাই প্রোফাইল মেয়েদের পেছনে ঘোরা আর আমাদের জুতো পালিশ করা। এর বেশি স্বপ্ন দেখিস না। আমি তো আপনাদের কাউকে কিছু বলিনি। আপনারা কেন আমাদের এভাবে কথা বলছেন? কারণ তোকে দেখলে আমাদের হাসি পায় আমির। একটা কথা মনে রাখবি, রাস্তার ধুলো কখনোই আকাশের চাঁদের নাগাল পায়নি। তৃষা হলো আমাদের লেভেলের,
ওর একটা ড্রেসের যা দাম তোর বাবার পুরো মাসের বেতন দিয়েও সেটা কেনা সম্ভব না। সোহেল, বাদ দাও তো, কেন ফালতু লোকদের পেছনে সময় নষ্ট করছো? তিশা মুখে কথাটা তাচ্ছিলের বলল, তার ভেতরে একটা চিনচিনে ব্যথা হচ্ছিল। আবিরের ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা দেখে তার খুব খারাপ লাগছিল, কিন্তু বন্ধুদের সামনে সে নিজের আভিজাত্য আর অহংকার বিসর্জন দিতে পারল না। তৃষা, তুই জানিস না এই আবির না কাল রাতে তোর প্রোফাইল পিকচার নিয়ে বসেছিল লাইব্রেরিতে। আমি নিজে দেখেছি, ওর ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কেমন হাঁ করে বসেছিল। হ্যাঁ, সিরিয়াসলি? কিরে আবির, সাহস তো তোর কম না। আমাদের তৃষার ছবির দিকে তাকানোর যোগ্যতাও কি তোর আছে? আয় তো এদিকে আয়, আমাদের টেবিলটা একটু পরিষ্কার করে দিয়ে যা, তাহলে তোকে 10 টাকার টিপস দিব। অনেক হয়েছে সোহেল ভাই, মুখ সামলে কথা বলুন। আবির আমাদের বন্ধু, ওকে অপমান করার অধিকার আপনাদের কেউ দেয়নি। ওরে বাবা, বন্ধুকে বাঁচাতে বাঘ চলে এসেছে। শোন রাফি, তোদের মতো ছেলেদের এই ভার্সিটিতে টিকে থাকাটাই অনেক বড় ব্যাপার। বেশি বাড়াবাড়ি করিস না, না হলে 1 সেকেন্ডে তোদের আইডি কার্ড ক্যান্সেল করে দিব। তৃষার বাবা চাইলেই তোরা কাল থেকে রাস্তায় ভিক্ষা করবি। আবির আর সহ্য করতে পারল না, সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার চোখগুলো কান্নায় আর অপমানে লাল হয়ে গেছে। তৃষা আপু, আপনিও কি এটাই মনে করেন? আপনিও কি চান আপনার বন্ধুরা আমাকে এভাবে ছোট করুক? আমি কি এতটাই নগণ্য আপনার কাছে? ওরা ওরকমই হবে। আবির, তুমি নিজেকে কেন বারবার ছোট করো? আমার ফ্রেন্ডরা যা বলছে সেটা তো মিথ্যে না। আমাদের আর তোমাদের মাঝে একটা বিশাল দেওয়াল আছে, সেটা মেনে নিলেই তো আর ঝামেলা হয় না। এখন যাও এখান থেকে, আমাদের আড্ডায় ডিস্টার্ব করো না। ঠিক বলেছিস তৃষা। এই আবির যা তো এখান থেকে, আমাদের অর্ডার চলে এসেছে। তোর মতো ফকিরের পাশে বসে লাঞ্চ করতে আমাদের রুচিতে বাঁধবে। শোনাবির, নেক্সট টাইম যদি তোকে তৃষার আশেপাশে দেখি, তবে তোর হাড় গোড়া আস্ত রাখবো না। তুই তোর লেভেলে থাকবি, বুঝলি? আবির আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, সে দ্রুত পায়ে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। রাফিও রাগে গজগজ করতে করতে আবিরের পিছু নিল। তিশা আর চোখে দেখলো আবির চলে যাচ্ছে। তার খুব ইচ্ছে করছিল সোহেল আর রিয়াকে থামিয়ে দিতে, কিন্তু আভিজাত্যের লড়াইয়ে সে আজ নীরব দর্শক হয়ে রইল। দেখলি তো দোস্ত, বড় লোকদের আসল রূপ। এরা মানুষ চেনে না, শুধু টাকা চেনে। আবিরকে এভাবে সবার সামনে অপমান করলো। তৃষা আপু একবারও প্রতিবাদ করলো না, উল্টো ও নিজের অপমান করলো। ছি। আবির দোস্ত দাঁড়াও, শোনো কথা শোনো। আর কি শুনবো রাফি? আমার যোগ্যতা নেই বলে ওরা আমাকে তুচ্ছ করে গেল, আর তৃষা আপু সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। ভালোবাসার এই প্রতিদান পাবো কখনো ভাবিনি। আজ থেকে আমি আর ওই তৃষা চৌধুরীকে ভালোবাসবো না। আমি প্রমাণ করে দেব যে মধ্যবিত্ত ঘরের ছেলেরাও অনেক কিছু করতে পারে। আবিরের এই কান্না ভেজা শপথ কি পারবে তিশার পাথরের মতো মনটাকে গলাতে, নাকি আভিজাত্যের দম্ভে সব শেষ হয়ে যাবে? ক্যান্টিনের ভেতরটা তখন বিষাক্ত হাসাহাসিতে ভরে উঠেছে। সোহেল আর রিয়ার প্রতিটি কথা বিষের তীরের মতো আবিরের বুকে বিঁধছিল। আবির মাথা নিচু করে নিজের অপমানের প্রহর গুনছিল। ঠিক সেই সময় তিশা আবিরের দিকে তাকিয়েছিল। উপর থেকে তাকে পাষাণ মনে হলো। তার মনের ভিতর তখন অন্য এক লড়াই চলছিল। তুমি কেন এমন করো আবির? কেন বারবার আমার সামনে এসে দাঁড়াও? তুমি জানো না আমি তোমাকে বাঁচাতে পারি না? কেন বোঝো না যে আমাদের পথ আলাদা? তুমি যেটা অসম্ভব সেটা নিয়ে কেন এত কষ্ট পাও? কেন এত অপমান সহ্য করো? চলে যাও আবির, প্লিজ চলে যাও। তোমাকে এভাবে ছোট হতে দেখলে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। কিন্তু আমি যে বড় নিরুপায়। আমার এই আভিজাত্য আসলে একটা শৃঙ্খল যা আমার কণ্ঠ রোধ করে রেখেছে। কিরে আবির, চুপ করে আছিস কেন? একটা জবাব তো দিবি, নাকি তৃষার রূপ দেখে জবান বন্ধ হয়ে গেছে? শোন, তোদের মতো ছেলেদের এই ভার্সিটিতে পড়াটাই ফুল। তোদের তো উচিত কোনো ছোটখাটো কাজ করা। আর বলিস না সোহেল, এরা তো আবার নিজেদের বড় কিছু ভাবে। এই যে আবির, তুই কি ভাবিস তৃষা তোর দিকে ফিরেও তাকাবে? ও তোর মতো কয়েকশো ছেলেকে ওর বাড়ির গেটের দারোয়ান হিসাবে রাখতে পারে।
তিশা শক্ত হয়ে বসেছিল, তার দুহাতে টেবিলের নিচে মুষ্টিবদ্ধ হয়ে কাঁপছে। তার খুব ইচ্ছে করছে চিৎকার করে সোহেলকে থামিয়ে দিতে, রিয়ার গালে একটা চড় বসাতে, কিন্তু সে পারছে না। তার সামনে এক অদৃশ্য প্রতিবন্ধকতা, এক নির্মম সামাজিক আর পারিবারিক দায়বদ্ধতা যা তাকে পাথর বানিয়ে রেখেছে। ঠিক এই সময় তিশার ব্যাগ থেকে ফোনের নোটিফিকেশন টোন বেজে উঠল। তিশা যান্ত্রিকভাবে ফোনটা হাতে নিল। স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠছে। বেশি আবেগ দেখানোর চেষ্টা করো না তৃষা। মনে রেখো, তোমার প্রতিটা পদক্ষেপ নজরে রাখা হচ্ছে। ওই ছেলেটার ওপর মায়া দেখালে তার পরিণাম ওর জন্যই খারাপ হবে। মেসেজটা দেখার সাথে সাথে তিশার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এক মুহূর্তের জন্য তার মনে হলো নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সে বুঝতে পারলো তাকে সারাক্ষণ কেউ অনুসরণ করছে। সে আর এক মুহূর্ত সেখানে বসার সাহস পেল না। তবে এই অজ্ঞাত ব্যক্তিটি আবিরের বড় কোনো ক্ষতি করে বসবে? সোহেল, রিয়া, তোমরা থামবে? অনেক হয়েছে, আমার আর এখানে ভালো লাগছে না। আমি আমার ডিপার্টমেন্টে যাচ্ছি। আর শোন আবির, তুমি নিজেকে নিজের জায়গায় রাখো, ফালতু স্বপ্ন দেখা বন্ধ করো। তিশা আর এক মুহূর্ত পিছনে ফিরে তাকালো না। সে দ্রুত পায়ে ক্যান্টিন থেকে বেরিয়ে নিজের ডিপার্টমেন্টের দিকে হাঁটতে শুরু করলো। তার চোখের কোণে জমে থাকা জলটুকু সে অতি কষ্টে আটকে রাখলো। অন্যদিকে আবির অপমানে নীল হয়ে এক জায়গায় দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল মাটিটা যদি ফাঁক হয়ে যেত তবে সে সেখানে ঢুকে পড়তো। আবির দোস্ত, চল এখান থেকে। ওদের কথায় কান দিস না, ওরা মানুষ না। আমি ঠিক আছি রাফি, তোরা যা, আমি ক্লাসে যাচ্ছি। আজ আমার ক্লাস আছে, ওটা মিস করা যাবে না। তুই এই অবস্থায় ক্লাস করবি? চল তোকে হোস্টেলে দিয়ে আসি। না রাফি, ক্লাস আমি করবই। আমাকে বড় হতে হবে, আমাকে সফল হতে হবে। আজ ওরা আমাকে অপমান করেছে কারণ আমার পরিচয় নেই। আমি আমার পরিচয় গড়ব। আবির নিজেকে সামলে নিয়ে ধীর পায়ে তার ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। ক্লাসে বসে লেকচার শুনলেও তার মনের পর্দায় বারবার তিশা আপুর সেই অবকার চাহনি ভেসে উঠছিল। সে ভাবছিল কেন তিশা আপু তাকে এভাবে দূরে সরিয়ে দিল, কেন তিনি একবারও তার বন্ধুদের থামালেন না। আবির কি জানতো তিশা তাকে ঘৃণা নয়, বরং তাকে বাঁচানোর জন্যই এই নিষ্ঠুর অভিনয় করছে। অন্যদিকে তিশা তার ডিপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে শূন্য চোখে আকাশের দিকে তাকিয়েছিল। তার কানে তখনও বাজছিল বন্ধুদের সেই বিদ্রুপ। সে মনে মনে বলছিল, আমি তোমাকে ভালোবাসার অধিকার হারাইনি আবির, আমি তোমাকে রক্ষা করার অধিকারটুকুও হারিয়ে ফেলেছি। আমি এক এমন প্রতিবন্ধকতার শিকার যেখানে আমার মুখ খোলা মানেই হলো তোমার ধ্বংস। হেই আবির, ক্লাসে মন দে, স্যার তোকে ডাকছেন। শিবলুর ডাকে আবির বাস্তবে ফিরে এলো। সে দেখলো শিক্ষক তার দিকে তাকিয়ে আছেন। আবির নিজেকে শক্ত করলো। তার চোখ এখন আর জলে নয়, বরং এক নতুন জেদে চলছে। সে জানে এই পথ অনেক কঠিন, সে হার মানবে না। কালকে সেই ভয়াবহ অপমানের পর আবিরের রাতটা কেটেছে চোখে জলে। আজ সকালে যখন সে ক্যাম্পাসে এলো তার দু চোখের নিচে কালি জমেছে। সে ক্লাসের একদম পেছনে বেঞ্চে এক মাথা নিচু করে বসেছিল, কিন্তু আজ পুরো ক্যাম্পাসের এক অদ্ভুত চাঞ্চল্য শোনা যাচ্ছে। তাদের ডিপার্টমেন্টে নতুন এক মেয়ে জয়েন করেছে, যে কিনা সৌন্দর্যে আর স্মার্টনেসে পুরো ভার্সিটিতে আগুন ধরিয়ে দিয়েছে। এ আবির, কিরে তুই এখনো মরা মানুষের মতো মুখ করে বসে আছিস? বাইরে গিয়ে দেখে আয়, আমাদের ক্লাসে কোনো পরিল্যান্ড করেছে। পুরো কলেজের ছেলেপুলে একদম হোঁচট খেয়ে পড়ছে ওর দেখার জন্য। আরে বাদ দে তো কবির, ওর মন ভালো নেই আর তুই আছিস পড়ি নিয়ে। কিন্তু সত্যি বলতে দোস্ত, মেয়েটা কিন্তু মারাত্মক, একদম স্টাইলিশ। আবির বন্ধুদের কথাই কোনো পাত্তাই দিল না। তার মাথায় কেবল তিশাপুর সেই অবকার হাসি আর এই মেসেজের রহস্যটা ঘুরপাক খাচ্ছিল। ঠিক তখনই ক্লাসরুমে একটা নিস্তব্ধতা নেমে এলো। হাই হিল জুতো খটখট শব্দ করে রুমে ঢুকলো নুসরাত। পরনে স্লিপলেস টপ আর জিন্স, কাঁধে দামি ব্যাগ। তার মায়াবী চেহারার দিকে তাকিয়ে ক্লাসের সবাই যেন চাতক পাখির মতো চেয়ে রইল। হাই এভরিওয়ান, আমি নুসরাত। আজ থেকে আমি তোমাদের সাথে ক্লাস করব। আশা করি আমরা ভালো বন্ধু হতে পারবো। নুসরাত হাসি মুখে সবার দিকে তাকাচ্ছিল। ছেলেরা প্রায় হুমড়ি খেয়ে পড়লো তার সাথে পরিচিত হওয়ার জন্য। কেউ কেউ ছিট ছেড়ে তাকে বসার জায়গা করে দিতে ব্যস্ত হয়ে পড়লো, কিন্তু নুসরাতের নজর গিয়ে ঠেকলো পেছনের ওই ছেলেটার উপর, যে একবারের জন্য তার দিকে ফিরে তাকায়নি। আবির তখনও বাইরের জানালা দিয়ে তাকিয়ে কি যেন ভাবছিল। বাহ, ইন্টারেস্টিং তো। যাকে দেখার জন্য পুরো কলেজের ছেলেরা পাগল হয়ে আছে, এই ছেলেকে তাকে পাত্তাই দিচ্ছে না। এমনকি সে যে আমার দিকে একবার তাকাবে সে প্রয়োজনও বোধ করছে না। বিষয়টা তো বেশ রহস্যময়। এর সাথে তো কথা বলতেই হচ্ছে।
নুসরাত ধীর পায়ে আবিরের বেঞ্চের দিকে এগিয়ে গেল। ক্লাসে সবাই হাঁ করে দেখছে নুসরাত কোথায় গিয়ে বসে। নুসরাত সরাসরি আবিরের পাশের খালি জায়গাটাতে বসলো। হ্যালো, এই যে মিস্টার জানালা, আমি কি এখানে বসতে পারি? অবশ্য আমি অলরেডি বসেই পড়েছি। আমি নুসরাত, আর তোমার নাম? আমি আবির। ওরে বাবা, আবির নামটা যতটা মিষ্টি, তোমার গলার স্বত্ব তার চেয়েও বেশি গম্ভীর। তা আমি কি খুব বেশি কুৎসিত, নাকি আমি ভূত যে তুমি একবার আমার দিকে তাকাচ্ছও না? না, সেরকম কিছু না। আসলে আমার একটু কাজ আছে। আপনি অন্য কোথাও বসলে ভালো হতো না? আমার পাশে বসলে আপনার বোরিং লাগবে। বোরিং? আমার লাইফে বোরিং বলে কোনো শব্দ নেই। আর তুমি যদি আমাকে আপনি করে বলো, তবে আমি কিন্তু নিজেকে 80 বছরের বুড়ি মনে করা শুরু করব। আমাকে তুমি করে বলো। আর শোনো আবির, তোমার এই উদাস মুখটা দেখে মনে হচ্ছে তোমার উপর দিয়ে আস্ত একটা কালবৈশাখী ঝড় বয়ে গেছে। কি হয়েছে, ব্রেকআপ? দয়া করে পার্সোনাল বিষয়ে কথা বলবেন না। আমি আপনার সাথে আড্ডা দেওয়ার মোডে নেই। আহা, এত রাগ কেন? শোনো, আমি এই শহরে একদম নতুন, আমার কোনো ফ্রেন্ড নেই। আমি ভেবেছিলাম এই হ্যান্ডসাম ছেলেটার সাথে বন্ধুত্ব করব, কিন্তু এ তো দেখি বড্ড তেজি ঘোড়া। আচ্ছা, একটা জোকস শোনো। এক লোক ডাক্তারকে গিয়ে বলেছে, ডাক্তারবাবু, আমার সব ভুলে যাওয়ার রোগ হয়েছে। ডাক্তার বলল, তা এটা কবে থেকে হয়েছে? লোকটা বলল, কি কবে থেকে হয়েছে? নুসরাত এক নাগারে পাগলের মতো বকবক করছিল আর আবিকে হাসানোর চেষ্টা করছিল। আবি প্রথমে বিরক্ত হলো নুসরাতের কথা বলার ধরন আর ওর ঠোঁটের শিশুতোষ আচরণে। তার ঠোঁটের কোণে হালকা হাসি রেখা ফুটে উঠল। আপনি মানে তুমি কি সবসময়ই এরকম পাগলামি করো? আরে এই তো, এই প্রথম তোমার দাঁতগুলো দেখতে পেলাম। যাক, অন্তত মানুষটা হাসতে জান। শোনো আবির, জীবনটা খুব ছোট। কারোর জন্য বা কোনো কারণে মন খারাপ করে বসে থাকা মানে হলো নিজের আয়ও কমিয়ে ফেলা। দেখো আমি কত স্মার্ট, কত বিউটিফুল, তবু আমি তোমার পাশে বসে তোমার প্যানপ্যানানি শুনছি। এটা কি তোমার ভাগ্য নয়? হ্যাঁ, অনেক বড় ভাগ্য। তোমার কথা শুনলে যে কেউ হাসতে বাধ্য হবে। ব্যাস, এই তো চাই। এখন থেকে আমরা ফ্রেন্ড। আর কেউ তোমাকে জ্বালালে বা মন খারাপ করে দিলে আমাকে বলবে, আমি তাকে আমার এই হাই হিল দিয়ে সাইজ করে দেব। নুসরাত আর আবি যখন হাসাহাসি করে কথা বলছিল, ঠিক সেই সময় ক্লাসরুমের দরজার সামনে দিয়ে যাচ্ছিলেন তিশা। ক্লাসের ভেতর আবিরকে অন্য একটা মেয়ের সাথে হাসতে দেখে তিশার বুকের ভেতরটা হু হু করে উঠল। এক অজানা হিংসা বা জেলাসি তাকে গ্রাস করলো। সে ভাবলো তাকে বাঁচানোর জন্য নিজের সুখ বিসর্জন দিচ্ছে, আর ও কিনা 24 ঘন্টা পারও হলো না নতুন একটা মেয়ের সাথে প্রেমের জালে মজে গেল। আবির, তুমি কি এতই সস্তা? এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে? নাকি এই মেয়েটি তোমার জীবনে আসার কথা ছিল? কেন জানি সহ্য হচ্ছে না আবির। তোমাকে অন্য কারোর সাথে হাসতে দেখলে আমার খুব কষ্ট হচ্ছে, অথচ আমি তো নিজেই তোমাকে কাল তাড়িয়ে দিয়েছি। আবি লক্ষ্য করলো না তিশাকে, কিন্তু নুসরাত ঠিকই দেখলো দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা তিশার মলিন মুখটা। নুসরাতের চোখে এক রহস্যময় হাসি ফুটে উঠল। সে যেন জানতো তিশা ঠিক এই সময় এখান দিয়ে যাবে। কি রে আবির, ওই মেয়েটাকে দেখছিস? ও তো মনে হয় আমাদের দিকেই তাকিয়েছিল। তোমার পরিচিত নাকি? না, কেউ নেই তো। তুমি ভুল দেখছো। চলো ক্লাসে মন দেই। আবির কথা ঘোরালো তার মনে। নুসরাত এক চিলতে রোদের মতো কাজ করলো। কালকে সেই অন্ধকার যেন আজ কিছুটা কাটতে শুরু করেছে, কিন্তু তিশার মনের অন্ধকারটা যেন আরো ঘনীভূত হলো। সে বুঝতে পারলো আবিরকে নিজের আয়ত্তে রাখা এখন তার জন্য আরো কঠিন হবে। দিনগুলো অদ্ভুত এক নিয়মে বদলে যাচ্ছিল। আবির যে কিনা সারাদিন তিশাপুর বিরহের মিলন হয়ে থাকতো, সেই আবিরের আশেপাশে এখন সারাক্ষণ নুসরাতকে দেখা যায়। নুসরাত মেয়েটা এতই প্রাণবন্ত আর ওর কথা বলার ভঙ্গি এতই মিষ্টি যে আবির চাইলেও ওকে এড়িয়ে চলতে পারছে না। নুসরাত যেন এক মায়াবী জাদুকারী যে খুব কৌশলে আবিরের বিষণ্ণতা কাটিয়ে তুলছে। আবির, তুমি এই ম্যাথটা এখনো সলভ করতে পারোনি? এই নাও, আমি একদম সহজ পদ্ধতিতে করে দিচ্ছি। তবে শর্ত আছে, এটা বুঝে দেওয়ার পর তোমাকে আমাকে আইসক্রিম খাওয়াতে হবে। নুসরাত, তুমি কি সবকিছুর মধ্যে খাওয়া দাওয়া আর আবদার খুঁজে পাও? আমি এখানে সিরিয়াসলি পড়াশোনা করার চেষ্টা করছি।
জীবনটাই তো একটা বড় সিরিয়াস বিষয় আবির, তাই ছোট ছোট মুহূর্তগুলোকে একটু মিষ্টি করে নিতে হয়। আর তুমি তো জানো আমি নাছর বান্দা, তুমি আইসক্রিম না খাওয়ানো পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়ছি না। ঠিক আছে বাবা, হার মানলাম। তুমি সত্যি খুব মিষ্টি করে কথা বলতে পারো। তোমার সাথে রাগ করে থাকা বা তোমাকে এড়িয়ে যাওয়া অসম্ভব। চলো, লাইব্রেরির কাজটা শেষ করে তোমাকে আইসক্রিম খাওয়াবো। লাইব্রেরির বারান্দা থেকে শুরু করে ক্যাম্পাসের বকুলতলা পর্যন্ত এখনো প্রায় নুসরাত আর আবিরকে একসাথে দেখা যায়। আবির এখন আর তিশার গাড়ির অপেক্ষায় গেটের দিকে তাকিয়ে থাকে না। এখন সে ব্যস্ত থাকে নুসরাতের পাগলামি সামলাতে। আর এই দৃশ্যগুলো দিনের পর দিন দূর থেকে লক্ষ্য করছে তিশা। প্রথমে তিশা ভেবেছিল এটা সাময়িক, আবির হয়তো তাকে হারানোর কষ্ট ভোলার জন্য এই মেয়েটার সঙ্গ নিচ্ছে। কিন্তু যত দিন যাচ্ছে তিশার বুকের ভেতরটা এক অজানা যন্ত্রণায় দগ্ধ হচ্ছে। তিশা মনে মনে বলছে, আবির কি সত্যিই বদলে গেল? ওই মেয়েটার সাথে ও এত প্রাণ খুলে হাসছে কি করে? আমি কি তবে ওর জীবনে এখন কেবল এক অতীত স্মৃতি? কেন জানি সহ্য হচ্ছে না। আবির আমার দিকে একবারও ফিরে তাকাচ্ছে না কেন? আমি তো ওকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু ও তো দেখি অন্যের বাহু বন্দী হতে ব্যস্ত। তিশার এই অস্থিরতা আর দীর্ঘক্ষণ আবিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকাটা রাফির চোখ এড়ালো না। রাফি খুব ভালো করে জানে আবিরের মনে এখনো তিশার জন্য ভালোবাসা আছে, কিন্তু তিশাকে তার ভুল বোঝানোর জন্য এবং তার মনে জেদ তৈরি করার জন্য রাফি একটা পরিকল্পনা করলো। সে দেখলো তিশা করিডোরে দাঁড়িয়ে তাদের দিকেই তাকিয়ে আছে। কবির, দেখছিস আবির আর নুসরাতকে কেমন মানিয়েছে? আমার তো মনে হয় ভার্সিটির বেস্ট কাপল এখন ওরাই। নুসরাত মেয়েটা যেমন সুন্দরী, তেমনি ওর মন আবিরের মতো একটা ভাঙা মনকেও ও যেভাবে জোড়া লাগিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। একদম ঠিক বলেছিস রাফি। আমার তো মনে হয় আবির এখন তিশা আপুর কথা ভুলেই গেছে। নুসরাত ওকে এতটাই আগলে রেখেছে যে আবির এখন আগের চেয়ে অনেক বেশি খুশি। আরে শুধু খুশি না রে কবির, আমি তো শুনলাম আবির আর নুসরাত নাকি সামনের উইকেন্ডে মুভি দেখতে যাবে। নুসরাত তো আবিরকে ছাড়া কিচ্ছুই বোঝে না। আবিরও এখন বলছে নুসরাতের মতো মিষ্টি মেয়ে ওর জীবনে আগে আসেনি। তৃষা আপুর মতো অহংকারী আর পাথরের চেয়ে নুসরাত অনেক বেশি মায়াবী। রাফির কথাগুলো তীরের মতো তিশার কানে গিয়ে বিঁধল। তিশা নিজের অজান্তে তার হাতের ফাইলটা শক্ত করে চেপে ধরল। তার ফর্সা মুখটা অপমানে আর হিংসে লাল হয়ে উঠেছে। সে কিছু বলতে চাইল, কিন্তু তার আভিজাত্য তাকে বাধা দিল। সে তীব্র এক চাহনি দিয়ে রাফির দিকে তাকালো। আরে তৃষা আপু যে, আপনি এখানে দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন নাকি? হ্যাঁ, না মানে আপনি তো আবার আবিরকে সস্তা মনে করেন, তাই ওর নতুন সম্পর্কের কথা শুনে হয়তো আপনার হাসি পাচ্ছে, তাই না? রাফি, নিজের লিমিট ক্রস করো না। আবির কার সাথে ঘুরছে বা কার সাথে প্রেম করছে তাতে আমার কিছু যায় আসে না। আমি শুধু অবাক হচ্ছি যে মানুষের রুচি এত দ্রুত কিভাবে বদলে যায়। রুচি বদলাবে না কেন আপু? যেখানে মানুষ কেবল অবহেলা আর অপমান পায়, সেখানে কেউ মায়া নিয়ে দাঁড়ালে মন তো সেদিকেই টানবে। নুসরাত তো আর আপনার মতো আভিজাত্যের দম্ভ দেখায় না। ও আবিরকে পাগলের মতো ভালোবাসে। মনে হচ্ছে খুব শীঘ্রই আমরা একটা খুশির খবর পাবো। তিশা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে কটকট করে নিজের জুতো শব্দ করে সেখান থেকে হেঁটে চলে গেল। তার হাঁটার ধরন আর চোখের আগুনে ঝিলিক দেখে রাফি মুচকি হাসলো। সে বুঝতে পারছে তিশার মনের ভেতর এখন দাবানল চলছে। ইয়েস, আমি সাকসেস। তৃষা আপু, আমি যতই আভিজাত্যের মুখোশ পরে থাকুন না কেন, হিংসে আপনাকে শেষ করে দিচ্ছে। আবিরকে হারানোর ভয় এখন আপনার রক্তে মিশে গেছে। এবার দেখা যাক এই আগুনের আঁচ আপনাকে কত দূর নিয়ে যায়। ক্লাসের ভেতর তখন নুসরাত আবিরের হাত ধরে কি একটা বিষয় নিয়ে হাসাহাসি করছিল। আবির নুসরাতের একটা কৌতুক শুনে শব্দ করে হেসে উঠল। সেই হাসির শব্দ করিডোর দিয়ে যাওয়ার সময় তিশার কানে গেল। তিশার মনে হলো কেউ তার কলিজায় গরম জল ঢেলে দিচ্ছে। সে ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। নিজের প্রতিবিম্ব দেখে সে নিজেই অবাক হলো। তার চোখে জল, অথচ সে তো কান্নার মেয়ে নয়। কেন আমার এমন হচ্ছে? আবির তো কেবল আমার একটা জুনিয়র ছিল। ও অন্য কারোর সাথে থাকলে আমার কেন এত কষ্ট হচ্ছে? আমি কি তবে সত্যিই ওকে ভালোবেসে ফেলেছি? কিন্তু আমি যে মুখ ফুটে বলতে পারছি না। ওই নুসরাত মেয়েটা কে? ও কোথা থেকে এসে আমার সাজানো বাগানটা তছনছ করে দিচ্ছে? তিশার ভিতর এক চরম দ্বন্দ্ব কাজ করছে। একদিকে তার পরিবারের গোপন রহস্য আর আভিজাত্য, অন্যদিকে আবিরকে হারানোর তীব্র ভয়। সে বুঝতে পারছে না সে ঠিক কি করবে। কিন্তু নুসরাত আর আবিরের এই ঘনিষ্ঠতা তাকে কোনোভাবে শান্তিতে থাকতে দিচ্ছে না। সে ঠিক করলো তাকে কিছু একটা করতে হবে। সে আবিরকে এত সহজে অন্য কারোর হাতে ছেড়ে দিতে পারবে না।
তাকে সারা জীবন ঘৃণা বা অপমানের অভিনয় করতে হলে হোক। ভার্সিটি করিডোর দিয়ে আবির আপন মনে হেঁটে যাচ্ছিল। তার মাথায় তখনও নুসরাতের বলা শেষ যোগটা ঘুরপাক খাচ্ছিল, কিন্তু সে জানতো না এই হাসির আড়ালে অন্য কেউ তার উপর নজর রাখছে। হঠাৎ করে একটা শক্ত হাত আবিরের কবজি চেপে ধরল। কিছু বুঝে ওঠার আগেই তাকে হ্যাসকা টান দিয়ে করিডোরের পাশের একটা অন্ধকার ও নির্জন স্টোরের রুমের ভিতর নিয়ে যাওয়া হলো। আবির আতঙ্কে চিৎকার করতে চাইল, কিন্তু অপরপক্ষ খুব দ্রুত তার অন্য হাত দিয়ে আবিরের মুখ শক্ত করে চেপে ধরল। আবির ধস্তাধস্তি করছিল, কিন্তু সামনের মানুষটির গায়ে ঘ্রাণ নাকে আসতে সে অস্থির হয়ে গেল। এই পরিচিত পারফিউমের ঘ্রাণ সে হাজার ভিড়ও চিনতে পারে। আবির অবাক হয়ে তাকিয়ে দেখল সামনে দাঁড়িয়ে আছে তিশা চৌধুরী। তার চোখ দুটো রাগে আর অভিমানে টকটকে লাল হয়ে আছে। একদম চিৎকার করবি না, চুপচাপ দাঁড়িয়ে থাক। তিশা ধীরে ধীরে আবিরের মুখ থেকে হাত সরিয়ে নিল। আবির হাঁপাচ্ছিল। সে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে তিশার দিকে তাকিয়ে রইল। তার বিশ্বাসই হচ্ছিল না সে সেই অহংকারী তিশা, যে কিনা তাকে সবার সামনে অপমান করছিল। তৃষা আপু, আপনি এখানে এভাবে আমাকে টেনে আনলেন কেন? আর আপনি তো আমাকে সবার সামনে বলেছিলেন আপনার আড্ডায় যেন ডিস্টার্ব না করি, তাহলে এখন কেন মাঝ রাস্তায় আমার হাত ধরলেন? সমস্যা কি তোর আবির? তুই নিজেকে ভাবিস কি বলতো? তোর সাহস তো কম না। আমার সমস্যা মানে? আমার তো কোনো সমস্যা নেই, আমি তো আমার মতো চলছি। আপনি তো চেয়েছিলেন আমি যেন আপনার চোখের সামনে থেকে দূরে থাকি, আমি তো সেটাই করছি। ওই নুসরাত নামের মেয়েটার সঙ্গে তুই এত ঢলাঢলি করিস কিসের জন্য? সারা ক্যাম্পাস তোদের আদিক্ষেতা দেখে হাসাহাসি করছে। তুই কি চাস আমি পাগল হয়ে যাই? সারাক্ষণ ওর সাথে লেগে থাকিস কেন? লাইব্রেরি, ক্যান্টিন, এমনকি করিডোরেও তোদের দুজনকে একসাথে দেখা যায়। এত কথা কিসের জন্য ওর সাথে? তাতে আপনার কি তৃষা আপু? আপনার তো কিছু যায় আসে না। আপনি তো বড়লোক বাবার মেয়ে, আপনার স্ট্যাটাস আলাদা। আমি কার সাথে কথা বলছি, কার সাথে ঘুরছি, তাতে আপনার মাথা ব্যথার তো কোনো কারণ দেখছি না। আমি তো স্রেফ আপনার এক নগণ্য জুনিয়র, তাই না? আবিরের মুখে এই উদাসীন কথা শুনে তিশা নিজেকে সামলাতে পারল না। সে সজোরে আবিরের কলা চেপে ধরল এবং তাকে দেওয়ালের সাথে ধাক্কা দিয়ে চেপে ধরল। তিশার নিঃশ্বাস আবিরের মুখে আশ্রে পড়ছিল। রাগে তিশার সারা শরীর কাঁপছিল। একদম খুন করে ফেলবো তোকে আবির। যদি আর একবার ওই মেয়ের ধারে কাছেও তোকে দেখি, তবে তোর কপালে দুঃখ আছে। তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? তুই জানিস না তোকে অন্য কারোর সাথে দেখলে আমার বুকের ভেতরটা বিষে নীল হয়ে যায়। তুই আমাকে এত বড় শাস্তি দিচ্ছিস কেন? কি করছেন কি আপনি তৃষা আপু? আপনি কি বুঝতে পারছেন আপনি কার গলা চেপে ধরেছেন? আপনি তো আমাকে পর করে দিয়েছেন, এখন কেন এই অধিকার ফলাচ্ছেন? আপনি তো আমাকে ঘৃণা করেন। তুই ভুলে যাস না আবির, তুই কিন্তু আমার বিবাহিত স্বামী। আইনত আর সামাজিকভাবে তুই আমার অর্ধাঙ্গিনী না হলেও নিভৃতে আমরা একই সুতোয় বাঁধা। আমাদের বিয়ের কথা কেউ জানে না বলে তুই কি নিজেকে ব্যাচেলর ভাবা শুরু করেছিস? তুই আমার স্বামী হয়ে অন্য মেয়ের সাথে এত ঘন্টা ধরে কেন আদিক্ষেতা করছিস? নিজের লিমিটের মধ্যে থাকবি। কোনো মেয়ের সাথে আর যেন তোকে না দেখি। আচ্ছা, আমি আপনার বিবাহিত স্বামী? বাহ, তাহলে এতদিন পর আপনার সেটা মনে পড়ল। কই, আপনি তো কখনো আমাকে নিজের উপর এতটুকু অধিকার ফলাতে দেন না। সবার সামনে আমাকে ছোট করেন, অপমান করেন, আমাকে নিজের পরিচয় দেওয়ার সুযোগটুকুও দেন না। আজ কেন স্বামী হিসেবে এই অধিকার দেখাচ্ছেন? কেন আমাকে সবার সামনে নিজের বলে স্বীকার করতে পারেন না? আবিরের এই ধারালো প্রশ্নগুলো তিশার মনে সব জেদ এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দিল। তিশার হাতের বাঁধন আলগা হয়ে এলো। সে ধীরে ধীরে আবিরের কলা ছেড়ে দিয়ে পিছিয়ে গেল আর দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিশা জানালার ওপাশে তাকিয়ে উদাস হয়ে গেল। তার কণ্ঠস্বর এখন আর রাগী নয়, বরং প্রচন্ড ইমোশনাল আর করুণ শোনালো। তুই যদি বুঝতে পারতি আবির আমার সিচুয়েশনটা ঠিক কি, তবে তুই আজ আমাকে এইভাবে দোষারোপ করতে পারতি না। তুই জানিস না আমি কোন আগুনের উপর দিয়ে হাঁটছি। আমাদের এই বিয়েটা যদি জানাজানি হয়, তবে তোর উপর কি পরিমাণ বিপদ নেমে আসবে সেটা কি তুই কল্পনাও করতে পারিস? তোকে বাঁচানোর জন্যই আমি এই নিষ্ঠুরতার অভিনয় করি, কিন্তু তুই সেটা না বুঝে অন্য মেয়ের হাত ধরে আমার বুকটা ভেঙে দিচ্ছিস। আপনার সিচুয়েশন মানে? আপনি কিসের কথা বলছেন তৃষা? কে আপনার ক্ষতি করবে?
আর কে আপনার উপর নজর রাখছে আমাকে খুলে বলুন। আমরা তো দুজন মিলে সব সমাধান করতে পারি। যা বলছি তাই করবি, বেশি প্রশ্ন করবি না। কোনো মেয়ের সঙ্গে আর মেলামেশা করবি না, বিশেষ করে ওই নুসরাতের সঙ্গে। এটা আমার একদম ভালো লাগছে না। যদি আবার দেখি তোকে ওর সাথে হাসাহাসি করতে, তবে আমি সত্যিই বলছি আমি নিজেকে শেষ করে দিব। আমি সহ্য করতে পারছি না আবির, আমি একদম পারছি না। আপনি যতই মুখে মুখে আমাকে অবহেলা করুন না কেন তৃষা, আজ আপনার এই সুপ্ত অধিকার বোধ আমাকে একটা কথা বুঝিয়ে দিয়েছে। আপনার মনে এখনো আমার জন্য অগাধ ভালোবাসা আছে। ভালোবাসা না থাকলে আপনি আজ এভাবে আমার উপর চড়াও হতেন না। আপনি আমাকে এখনো নিজের মানুষ ভাবেন বলেই আজ আপনার হিংসে হচ্ছে। আবির মুচকি একটা হাসি দিল। সে বুঝতে পারল তিশার এই নিষ্ঠুরতা আসলে এক বিশাল পাহাড় সম ভালোবাসার বহিঃপ্রকাশ। তিশা আবিরের সেই হাসি দেখে আরো অপ্রস্তুত হয়ে গেল। সে নিজের ব্যাগটা গুছিয়ে নিয়ে আবিরকে শেষবারের মতো এক ধমক দিল। হাসবি না একদম। আমি যেটা বলেছি সেটা মাথায় রাখবি। আমি এখন যাচ্ছি, আর খবরদার স্টোর রুম থেকে বেরোনোর সময় দেখে বেরোবি, যেন কেউ তোকে না দেখে। তোর উপর আমার নজর থাকবে আবির, মনে রাখিস তুই শুধু আমার। তিশা দ্রুত পায়ে স্টোর রুম থেকে বেরিয়ে গেল। তার যাওয়ার পথে ছড়িয়ে রইল এক অদ্ভুত রহস্য আর অনেকগুলো অনুচ্চারিত সত্য। আবির সেখানে দাঁড়িয়ে রইল। তার মনের ভেতর এখন আর কোনো কষ্ট নেই, বরং এক অদ্ভুত প্রশান্তি। নুসরাতের সাথে তার মেলামেশাটা যে তিশার মনে এখন ঝড় তুলবে, সেটি সে কল্পনা করেনি। আবির বুঝতে পারল তিশাকে পাওয়ার লড়াইটা এখন কেবল শুরু হয়েছে। তিশার সেই গোপন প্রতিবন্ধকতা বা রহস্যটা যাই হোক না কেন, আবির এখন সেটা খুঁজে বের করতে মরিয়া। সে মনে মনে ভাবল, তৃষা, তুমি যতবার আমায় দূরে ঠেলে দেবে আমি ততবার তোমার ভালোবাসার টানে তোমার কাছেই ফিরে আসব। স্টোর রুম থেকে বেরোনোর পর আবিরের মনে হচ্ছিল সে যেন এক অন্য জগতে বাস করছে। তার মুখে লেগে থাকা হাসিটা কিছুতেই লুকানো যাচ্ছিল না। ক্লাসে ফেরার পর বারান্দার জানালার বাইরে তাকাচ্ছিল নুসরাত আর তার অন্য বন্ধুরা আবিরের এই হঠাৎ পরিবর্তন লক্ষ্য করে অবাক হয়ে যাচ্ছিল। আবির, তোমার কি হয়েছে বলো তো? গত 10 মিনিট ধরে তুমি ডায়েরির পাতায় শুধু হিজিবিজি কাটছিস আর একা একা হাসছিস। কোনো লটারি পেয়েছিস নাকি? আরে না, লটারি পাবো কেন? এমনি মনটা খুব ভালো লাগছে। আকাশটা আজ অনেক বেশি নীল, তাই না নুসরাত? আকাশ নীল না চাই, তুমি কি আমাকে দেখে ওইসব বলছো? যেভাবে তাকিয়ে আছিস আমার তো বেশ লজ্জা লাগছে। এই দেখ কবির, আমাদের মজনু সাহেবের ডালমে কুচ কালা হে। নুসরাত লজ্জা পাচ্ছে আর আবির মিটি হাসছে। দোস্ত, সত্যি করে বলতো, কফি শপে যাওয়ার আগেই কি কোনো প্রোগ্রেস হয়ে গেল? আরে হবেই তো। নুসরাতের মতো এমন সুইট মেয়ে পাশে থাকলে কার না মন ভালো হয়। কিরে আবির, মিষ্টি কবে খাওয়াচ্ছিস আমাদের? তোরা না পারিসও, যা ভাবছিস তেমন কিছুই না। আমি জাস্ট একটু শান্তিতে আছি, এই আর কি। কথা বাড়াস না তো। স্যার চলে আসবেন এখন। ক্লাস শেষ হওয়ার পর রাফি আর কবির আবিরকে একরকম জোর করে লাইব্রেরির পেছনে নির্জন জায়গায় নিয়ে গেল। তাদের চোখে মুখে অনেক প্রশ্ন জমা হয়েছিল। শোন মামা, লুকানোর চেষ্টা করিস না, আমাদের কাছে সব সত্যি বল। নুসরাত কেন ভাবে লজ্জা পাচ্ছিল, আর তুই কেন অত হাসছিলি? তুই কি আবার নুসরাতের প্রেমে পড়লি নাকি? ছি ছি, কি বলিস তোরা এসব? তোরা কি ভুলে যাচ্ছিস আমি অলরেডি বিবাহিত? নুসরাত আমার খুব ভালো বন্ধু, এর বাইরে কিছু না। ওর সাথে প্রেম করার প্রশ্নই আসে না। তাহলে নুসরাত ওভাবে লজ্জা পাচ্ছিল কেন? আর তুই কেন সারা ক্লাসে আনমনে হয়েছিলি? আগে বল, কি হয়েছে? তোর চেহারায় তো আজ বসন্তের হাওয়া বইছে। আসলে আজ তৃষা আপু আমাকে ওই স্টোর রুমে টেনে নিয়ে গিয়েছিলেন। কি বললি? তৃষা আপু তোকে টেনে নিয়ে গেছেন কেন? মারধর করার জন্য নাকি আবার অপমান করতে? চুপ চুপ, আস্তে কথা বল রাফি, কেউ শুনে ফেলবে। না রে, অপমান না। উনি আজ আমার উপর ভীষণ রেগেছিলেন, কারণ আমি নুসরাতের সাথে কেন এত মেলামেশা করছি। উনি আমার সাথে কেন এত উনি আমার কলার চেপে ধরে শাসন করছিলেন। এমনকি উনি আজ আমাকে ওনার বিবাহিত স্বামী হিসেবে অধিকার ফলিয়েছেন। বিশ্বাস করো রাফি, ওনার চোখে আমি আজ নিজের জন্য হিংসে দেখেছি। মানে বুঝলাম না,
যে মেয়ে তোকে সবার সামনে ফকির বলে গাল দেয়, সে আড়ালে গিয়ে স্বামী বলে অধিকার ফলায়, আর তুই এতে খুশি হচ্ছিস? হ্যাঁ রে রাফি, কারণ আমি জানতাম ওনার ভেতরে আমার জন্য ভালোবাসা আছে, কিন্তু আজ সেটা প্রমাণিত হলো। উনি যখন বলছিলেন যে অন্য মেয়ের সাথে ঢলাঢলি ওনার একদম ভালো লাগে না, তখন ওনার গলার স্বরে আমি আমার প্রতি একটা সুপ্ত অধিকার বোধ পেয়েছি। এটাই তো আমি চেয়েছিলাম। ইয়েস, আমি জানতাম এটা কাজে দেবে। মামা, আমার বুদ্ধিটা একদম ঠিক জায়গায় লেগেছে। তবে শোন, এখন একটু থামা চলবে না, আরো একটু মশলা দিতে হবে। আরও একটু মশলা দিতে হবে মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না, কিসের মশলা? তোর বুঝতে হবে না বাবা, তুই যেমন আছিস তেমনটাই থাক। নুসরাতের সাথে আগের মতোই কথা বলা, হাসাহাসি করা আর ক্যাম্পাসে ঘোরাফেরা চালিয়ে যায়। এমনকি সুযোগ পেলে তৃষা আপুর সামনেই নুসরাতকে একটু বেশি অ্যাটেনশন দিবি। পাগল হয়েছিস রাফি? উনি আজকেই আমাকে শাসিয়ে গিয়েছেন, এরপর যদি আবার দেখে তবে উনি তো সত্যি আমায় খুন করে ফেলবেন। ওনার যে রাগ! আরে বোকা, উনি খুন করবেন না, উনি আরো বেশি পাগলামি করবেন। আর ওই পাগলামি থেকেই ওনার মনের সব কথা বের হয়ে আসবে। একটা কথা সবসময় মাথায় রাখবে, মেয়েরা পৃথিবীর সবকিছু ভাগ দিতে পারে, কিন্তু নিজের স্বামীর ভাগ কখনোই অন্য কোনো মেয়েকে দিতে পারে না। তৃষা আপুর ইগো ভাঙার এটাই একমাত্র রাস্তা। কিন্তু নুসরাতকে ব্যবহার করা কি ঠিক হচ্ছে? ও যদি অন্য কিছু ভেবে বসে? নুসরাতের বিষয়টা আমি দেখছি, তুই শুধু তোর কাজ চালিয়ে যা। দেখবি খুব শীঘ্রই তৃষা আপু নিজে এসে তোকে সবার সামনে বুক চিরে ভালোবাসার কথা বলবে। তোদের এই বিয়ে যে আর গোপন থাকবে না, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি। জানি না তোরা কি করতে চাইছিস, তবে তৃষা আপুর ওই মায়াবী শাসনের মুখে পড়ার জন্য আমি বারবার নুসরাতের সাথে অভিনয় করতে রাজি। আজ প্রথম মনে হচ্ছে আমাদের এই অসম সম্পর্কের একটা ভবিষ্যৎ আছে। রাফি আর কবির আবিরের কাঁধে হাত দিয়ে হাসাহাসি করতে করতে এগিয়ে গেল। আবিরের মনে এখন এক নতুন পরিকল্পনা। অন্যদিকে তিশা এখন নিজের ক্লাসে বসে জানালা দিয়ে নিচে আবির আর রাফিদের হাসাহাসি দেখছিল। তার বুকের ভেতর আবার সেই হিংসে দানা বাঁধছিল। রাফি আর আবিরের কথা শেষ হতে না হতে নুসরাত সেই করিডোর দিয়ে তাদের দিকে এগিয়ে আসছিল। নুসরাতের হাতে কয়েকটা নোটবুক আর মুখে সেই চিরচেনা অমলিন হাসি। দূর থেকে তিশা তার ডিপার্টমেন্টের বারান্দা থেকে এই দৃশ্য স্পষ্ট দেখতে পাচ্ছিল। তিশার মনে হচ্ছিল আবিরকে ওর কথা না মানার শাস্তি দেওয়া উচিত। সে বুঝতে পারছিল না তার স্বামী অন্য একটা মেয়ের সাথে এভাবে বসে আছে কিভাবে। তিশা মনে হচ্ছিল আবিরকে তাকে হারানোর ভয় পায় না। নুসরাত কথা বলার সময় মাঝে মাঝে আবিরে খুব কাছে চলে আসছিল, যা দূর থেকে দেখলে যে কেউ ভুল বুঝবে। তিশা নিজের রুমে জানালা দিয়ে এক দৃষ্টিতে সেদিকে তাকিয়েছিল। আবির, এই নাও তোমার কালকের নোটসগুলো। আমি সারা রাত জেগে তোমার জন্য এগুলো গুছিয়েছি। তুমি কিন্তু বলেছিলে না যে এই চ্যাপ্টারটা তোমাকে খুব কঠিন লাগে? এখন দেখো আমি কত সহজ করে লিখেছি। সত্যি নুসরাত, তুমি আমার জন্য অনেক করছো। এত পরিশ্রম করার কি দরকার ছিল? আমি তো নিজেই কোনোভাবে ম্যানেজ করে নিতাম। দরকার ছিল আবির, কারণ আমি চাই তুমি যেন এই সেমিস্টারে সব থেকে ভালো রেজাল্ট করো। আর বন্ধুদের জন্য এইটুকু যদি না করতে পারি তবে কিসের বন্ধুত্ব? আচ্ছা চলো আমরা ওই বকুলতলায় গিয়ে বসি, ওখানে বসে তোমাকে এই টপিকটা একটু বুঝিয়ে দেই। হ্যাঁ আবির, যা না। নুসরাত যখন এত কষ্ট করে নিয়ে এসেছে তখন তো তোর যাওয়া উচিত। তোরা যা, আমি আর কবির একটু আসছি। আবির আর নুসরাত হাসাহাসি করতে করতে বকুলতলার দিকে এগিয়ে গেল। সেখানে গিয়ে তারা বেশ কাছাকাছি বসে পড়াশোনা শুরু করলো। তিশা আর নিজেকে স্থির রাখতে পারলো না, সে গটগট করে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। তার পায়ে হিলের শব্দে পুরো করিডোর কেঁপে উঠছিল। সে সোজা বকুলতলার দিকে যাচ্ছিল, কিন্তু মাঝপথে রাফি তার পথ আগলে দাঁড়ালো। আরে তৃষা আপু যে, আপনি এদিকে কোথায় যাচ্ছেন? আপনি না বললেন আবিরের বিষয়ে আপনার কোনো আগ্রহ নেই, তাহলে এখন আবার ওদের ডিস্টার্ব করতে যাচ্ছেন কেন? দেখুন না ওরা কত সুন্দর সময় কাটাচ্ছে। রাফি, আমার রাস্তা থেকে সরে দাঁড়াও। আমার কার সাথে কি কথা আছে সেটা তোমাকে বলতে আমি বাধ্য নই। আর তুমি কি মনে করো আমি কিছুই বুঝি না? তোমরা মিলে আবিরকে গোল্লায় নিয়ে যাচ্ছ। আমরা গোল্লায় নিয়ে যাচ্ছি না আপু, আবির তো এখন জীবনে প্রথমবার একটু খুশি হতে শিখেছে। নুসরাত ওকে এতটাই ভালোবাসে যে আবির এখন আগের সেই বিষণ্ণতা ভুলে গেছে। আপনি তো চেয়েছিলেন আবির যেন আপনার থেকে দূরে থাকে,
তো এখন দূরে আছে বলেই তো আপনার খুশি হওয়ার কথা। আমি ওর ভালো মন্দ দেখার জন্য আছি রাফি, আমাকে শেখাতে এসো না। আমি জানি ওই মেয়েটা আবিরের জন্য ঠিক নয়। আবিরকে আমি ছাড়া অন্য কেউ চিনতে পারবে না। চেনার অধিকার তো আপনি নিজেই হারিয়েছেন আপু। যেদিন সবার সামনে ওকে ছোট লোক বলে অপমান করেছিলেন, সেদিনই তো আপনি আপনার অধিকার শেষ করে দিয়েছেন। এখন নুসরাত যদি ওর পাশে দাঁড়ায়, তবে আপনার জ্বলার তো কোনো কারণ দেখছি না। নাকি আপনার মনে এখনো আবিরের জন্য মায়া কাজ করছে? তিশা রাফির কথাই কোনো উত্তর দিল না। সে রাফিকে পাশ কাটিয়ে একদম নুসরাত আর আবিরের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আবির নুসরাতের কথা শুনছিল, হঠাৎ সামনে তিশাকে দেখে সে থমকে গেল। তিশার মনে তখন তীব্র হিংসে আর জেদ কাজ করছিল। আবির, তোমার সাথে আমার জরুরি কথা আছে, এক্ষুনি আমার সাথে চলো। তৃষা আপু, আপনি দেখতেই পাচ্ছেন আমি এখন পড়াশোনা করছি। নুসরাত আমাকে পড়া বুঝিয়ে দিচ্ছে। আপনার যা কথা আছে সেটা পরে বললে হয় না? হ্যাঁ তিশা আপু, আবির তো এখন ব্যস্ত, আপনি চাইলে পরে ওর সাথে কথা বলতে পারেন। আর আপনি তো ওকে সবসময় বকাঝকা করেন, এখন আবার কি হলো? আমি তোমার সাথে কথা বলছি না নুসরাত, আমি আবিরের সাথে কথা বলছি। আবির, আমি শেষবারের মতো বলছি, আমার সাথে আসো, নইলে এইখানে সবার সামনে এমন কিছু করব যা তুমি কল্পনাও করতে পারবে না। আপনি সবসময় এমন করেন কেন? আমি কি আপনার কেনা গোলাম? যখন ইচ্ছা ডাকবেন আর যখন ইচ্ছা অপমান করবেন আমি আসবো না? আবিরের এই সরাসরি প্রত্যাখ্যান তিশাকে একদম নাড়িয়ে দিল। তিশা দেখলো আশেপাশে অনেক ছাত্রছাত্রী তাদের দিকে তাকিয়ে আছে। সে নিজ স্বরে আবিরের কানে কাছে গিয়ে মুখ নিয়ে এলো। তুই কি চাস আমি এখন এখানে চেঁচিয়ে বলি যে তুই আমার কে হোস? তুই যদি এখানে না আসিস তবে আমি সবাইকে বলবো তুই আমার বিবাহিত স্বামী। তারপর দেখবো নুসরাত তোর পাশে বসে কিভাবে পড়াশোনা করে। আপনি কি পাগল হয়ে গেছেন? এসব কি বলছেন? আমি পাগল হয়ে গেছি কিনা সেটা তুই একটু পরেই বুঝতে পারবি। চল আমার সাথে। আবির দেখলো পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। সে বাধ্য হয়ে নুসরাতের কাছ থেকে বিদায় নিয়ে তিশার পেছনে পেছনে হাঁটতে শুরু করলো। নুসরাত সেখানে বসে মুচকি হাসছিল। সে জানতো এই পরিকল্পনাটা কাজে দেবে। রাফি আড়াল থেকে সাহস দিল। তিশা আবিরকে নিয়ে ভার্সিটির পেছনের একদম নির্জন একটা বাগানে চলে গেল। সেখানে গিয়ে তিশা কান্নায় ভেঙে পড়লো। তোর সাহস তো কম না আবির? আমি বারণ করার পরও তুই ওই নুসরাতের সাথে বসে হাসাহাসি করছিলি। আমার কথা কি তোর কাছে কোনো দাম নেই? দাম তো আপনি নিজেই কমিয়ে দিয়েছেন। আপনি যখন আমাকে সবার সামনে অপমান করেন তখন কি আমার দাম থাকে? আজ কেন আপনি নুসরাতকে দেখে এত জেলাস ফিল করছেন? আমি জেলাস নই আবির, আমি বিরক্ত। আমি চাই না আমার জিনিসে অন্য কেউ হাত দিক। তুই আমার এটা সব সময় মাথায় রাখবি। বিয়েটা লুকিয়ে রেখেছি বলে তুই কি নিজেকে মুক্ত ভাবিস? তাহলে স্বীকার করুন যে আপনি আমাকে ভালোবাসেন। সবার সামনে দাঁড়িয়ে বলুন যে আবির আপনার স্বামী। কেন পারেন না? কেন ওই অদৃশ্য রহস্যের দোহাই দিয়ে আমাকে দূরে সরিয়ে রাখেন? সময় আসুক আবির, আমি সব বলবো, কিন্তু এখন না। তোকে শুধু এইটুকু বলতে পারি, আমি তোকে হারানোর ভয়েই আজ এই নিষ্ঠুরতা করছি। তুই যদি নুসরাতের দিকে আর একবার তাকাস তবে আমি নিজেকে শেষ করে ফেলবো। এটাই আমার শেষ কথা। তিশা এই কথাগুলো বলে মাথা নিচু করে রইল। আবির দেখলো তিশার আভিজাত্যের দেওয়ালটা আজ পুরোপুরি ভেঙে গেছে। সে বুঝতে পারলো তিশা আসলে অনেক বড় কোনো মানসিক চাপের মধ্যে আছে। আবির আলতো করে তিশার হাতটা ধরলো। তিশা এবার আর হাতটা সরিয়ে নিল না, বরং আবিরের কাঁধে তার মাথা রেখে নীরবে সময় কাটাতে লাগলো। নির্জন বাগানের এক কোণে তখন অদ্ভুত এক নিস্তব্ধতা বিরাজ করছিল। তিশার চোখের জল থাকলেও সেই জলের আড়ালে ছিল এক তীব্র আগ্নেয়গিরি। আবির তিশার হাত ধরে থাকলো। তার মনে আজ এক নতুন জেদ চেপে বসেছিল। সে বুঝতে পারছিল আজ যদি সে চরম কোনো সিদ্ধান্ত না নেয় তবে তিশা সারা জীবন তাকে এভাবে আড়ালে রেখে অবহেলা করবে। আবির ধীরে ধীরে তিশার হাতটা ছেড়ে দিয়ে কয়েক কদম পিছিয়ে গেল। তৃষা আপু, আপনার এই লুকোচুরি আর আমার সহ্য হচ্ছে না। আপনি সব সময় বলেন আমি আপনার, অথচ সবার সামনে আপনি আমাকে ধুলোর মতো ঝেড়ে ফেলেন। আমি নুসরাতের সাথে মেলামেশা করব না কেন? সে আমাকে সম্মান দেয়, মায়া দেয়। আপনি যদি আমাকে সবার সামনে নিজের বলে স্বীকার করতে না পারেন তবে আমিও নুসরাতকে কখনো ভুলব না। তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস আবির? তোকে আমি 1000 বার বলছি যে তুই শুধু আমার, ওই নুসরাত আমাদের মাঝে আসার কে? আমি বিবাহিত সেটা ও জানে না। আমি ওকে সত্যিটা বলতে পারছি না আপনার কারণে। ও যদি আমার প্রতি দুর্বল হয়ে যায় তবে তার দায় আপনার।
কারণ আপনি আমাকে একা করে দিয়েছেন। আমি ওর সাথেই থাকবো যতক্ষণ না আপনি আমাকে সবার সামনে নিজের স্বামী বলে পরিচয় দিচ্ছেন। আবিরের এই চ্যালেঞ্জিং কথাগুলো শুনে তিশার মাথার ভেতর যেন রক্ত চড়ে গেল, তার হিতাহিত জ্ঞান হারিয়ে গেল। সে ক্ষিপ্ত বাঘিনীর মতো এগিয়ে এসে আবিরের কলার টেনে ধরল এবং তাকে পেছনে একটা বড় গাছের গুড়ির সাথে সজোরে ধাক্কা দিয়ে চেপে ধরল। তিশার হাতের নখগুলো আবিরের বুকের শার্ট ভেদ করে চামড়ায় পৌঁছে যাচ্ছিল। আবির যন্ত্রণায় কুকিয়ে উঠল, কিন্তু তিশা আজ থামার পাত্রী নয়। তুই নুসরাতের হবি? তুই অন্য কারোর দিকে তাকাবি? আমি বেঁচে থাকতে সেটা হতে দেব না আবির। তুই শুধু আমার, কেবলই আমার। আবিরের বুকের ব্যথায় চোখ মুখ কুচকে আসছিল। ঠিক সেই মুহূর্তে তিশা যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেল। সে নিজের অধিকারের চূড়ান্ত প্রমাণ দিতে আবিরের ঠোঁট নিজের ঠোঁট দিয়ে শক্ত করে চেপে ধরল। আবির প্রথমে প্রচন্ড অবাক হয়ে গিয়েছিল, তার হাত পা যেন জমে পাথর হয়ে গেল। সে ভাবতে পারেনি এই দাপুটে এবং আভিজাত্যে ঘেরা মেয়েটি এভাবে তাকে ভালোবেসে আগলে ধরবে। তিশার এই ভালোবাসার অত্যাচারে আবির প্রথমে কিংকর্তব্য বিমূঢ় হয়ে থাকলো। খুব দ্রুত তার শরীরে রক্ত দোলা দিয়ে উঠল। সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। আবিরের হাত দুটো তিশার কোমর জড়িয়ে ধরল। তিশা দীর্ঘদিনে জমে থাকা কান্না, হিংসে আর ভালোবাসা যেন এই একটি মুহূর্তের মধ্যে উপচে পড়ছিল। দুজনে নিঃশ্বাসে মিশে গেল। বাগানে সেই নির্জনতা সাক্ষী হয়ে রইল তাদের এই অসম গভীর প্রেমের। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর যখন দুজনে নিঃশ্বাস ভারী হয়ে এলো, তখন তিশা ধীরে ধীরে আবিরকে ছেড়ে দিল। দুজনের ঠোঁটে তখন রক্তের আভা এবং নোনা জলের স্বাদ মিশেছিল। আবিরও তখন হাঁপাচ্ছিল এবং তার চোখ দুটো আচ্ছন্ন হয়েছিল এক অদ্ভুত নেশায়। আমি কিন্তু তোকে কখনোই ছেড়ে দেব না আবির, বলে দিলাম। তুই আমার সিচুয়েশনটা কেন বুঝছিস না? তোকে আমি বারবার বলছি যে আমি একটা ভয়াবহ ঝামেলার মধ্যে ফেসে আছি, সেখান থেকে আমাকে একটু বেরোতে দে। তুই আমাকে সময় দিচ্ছিস না কেন? কিসের ঝামেলা তৃষা? আপনি কার ভয় পাচ্ছেন? আমাদের তো বিয়ে হয়ে গেছে, তবে ভয় কিসের? আমাকে সব বলুন, আমি আপনার জন্য জান দিয়ে দেব। জান দেওয়া এত সহজ না আবির। আমি যদি এখন তোকে আমার স্বামী বলে পরিচয় দেই, তবে কাল সকালেই হয়তো তার লাশ পাওয়া যাবে। আমার বাবা এবং তার পেছনের শক্তি কতটা ভয়ঙ্কর সেটা তুই কল্পনাও করতে পারবি না। আমাকে একটু সময় দে, আমি সবকিছু গুছিয়ে নিচ্ছি, কিন্তু খবরদার। তিশা হুট করে তার নরম স্বভাব বদলে আবার সেই আগের মতো গম্ভীর হয়ে গেল। সে আবিরের শার্টের কলারটা ঠিক করে দিয়ে তার চোখের দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। তোকে যদি আর একবার ওই নুসরাতের আশেপাশে দেখেছি, তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আমি কি করতে পারি সেটা তুই আজ নিশ্চয়ই টের পেয়েছিস। আমি মরে গেলেও তোকে অন্য কারোর হতে দেব না। এখন এখান থেকে বেরো, আর শোন, ঠোঁট মুছে যাবি যেন কেউ কিছু সন্দেহ না করে। তিশা দ্রুত পায়ে বাগান থেকে বেরিয়ে নিজের ক্লাসের দিকে চলে গেল। আবির গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। তার মনে আজ এক অদ্ভুত বিজয় উল্লাস কাজ করছে। সে বুঝতে পেরেছে তিশা তাকে কতটা গভীরভাবে ভালোবাসে। এই ভালোবাসার জন্য সে 1000 বছর অপেক্ষা করতে রাজি। কিন্তু তিশা বাবার সেই রহস্যময় আতঙ্কটা কি? কে সেই শক্তি যে তাদের মিলনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে? আবির মনে মনে প্রতিজ্ঞা করলো সে নুসরাতের সাহায্য নিয়েই হোক বা নিজের শক্তিতে হোক, তিশা সেই অন্ধকারের কারণটা খুঁজে বের করবেই। বাগান থেকে বেরিয়ে আবির যখন করিডোরে এলো, তখন তার চোখে মুখে এক অন্যরকম আভা। কিন্তু নুসরাত আগে থেকেই সেখানে দাঁড়িয়ে ছিল। তার চোখে মুখে অনেক কৌতূহল। সে এগিয়ে এসে আবিরের পথ আগলে দাঁড়ালো। আবির, তোমাকে ওভাবে টেনে নিয়ে গেল কেন তিশা আপু? আর তোমার শার্টের কলার এমন উল্টাপাল্টা কেন? কি হয়েছে ভেতরে, আমাকে কি বলবে না? তেমন কিছু না নুসরাত, উনি জাস্ট একটু রেগেছিলেন। তুমি ওসব নিয়ে ভেবো না, চলো ক্লাসে যাই। না আবির, আমি আজ ছাড়ছি না। তোমার আর ওনার মাঝে এমন কিছু একটা আছে যা তুমি লুকাচ্ছ। এই যে তিশা আপু তোমাকে নিয়ে এত পজিটিভ, এর কারণ কি? তুমি কি ওনাকে আগে থেকেই পরিচিত? আবির একটা দীর্ঘশ্বাস পেল। সে বুঝতে পারলো নুসরাত সবকিছু না বললেও সে শান্ত হবে না। তারা দুজন ক্যাম্পাসের এক কোণে নির্জন বেঞ্চে গিয়ে বসলো। আবির শূন্য দৃষ্টিতে তাকিয়ে তার অতীত মনে করতে লাগলো। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তখন তৃষা আপু ছিলেন সেকেন্ড ইয়ারে। আমাদের পরিচয়টা খুব একটা সুখকর ছিল না নুসরাত। তখন তৃষা আপুর ভীষণ দেমাগ ছিল। উনি ওনার বন্ধুদের নিয়ে আমাকে প্রায়ই র্যাগিং করতেন। র্যাগিং করতেন? বলো কি, কি করতেন উনি? আবিরের চোখের সামনে অতীতে সেই দৃশ্যগুলো ভেসে উঠল। কলেজ ক্যাম্পাসে সেই দিনগুলো যেখানে তিশা ছিল এক দাপুটে নেত্রী। অতীতের দৃশ্য, কলেজ ক্যাম্পাস।
এই যে মফস্বলের ছেলে, শোনো, এদিকে এসো। আজ আমার সব বন্ধুদের টিফিন তুমি নিজের পকেটের টাকায় খাওয়াবে। আর হ্যাঁ, পুরো মাঠটা একবার দৌড়ে এসে আমাকে সালাম করবে। আপু, আমি তো কিছু করিনি। আমার কাছে এত টাকা নেই। আর আমি কেন দৌড়াবো? আমি পড়তে এসেছি এখানে। মুখে মুখে তর্ক, সাহস তো তোর কম না। এই রিমন, ধর তো একে। একে আজ বোঝাতে হবে তৃষা চৌধুরীর সাথে কথা বলার ফল কি। আপু, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি আর আপনাদের সামনে আসবো না। সামনে তো আসবিই না, কারণ তুই আজ থেকে আমাদের জুতো পরিষ্কার করবি। যদি না করিস তবে কাল থেকে কলেজে ঢোকা বন্ধ করে দেব। বর্তমান। এভাবেই চলতো প্রতিদিন। আমি সবটা মুখ বুঝে সহ্য করে নিতাম, কারণ আমার রেজাল্ট ভালো করা খুব দরকার ছিল। আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম, বিশেষ করে ম্যাথ আর ফিজিক্সে আমার দক্ষতা ছিল সবার চেয়ে বেশি। তারপর উনি কি সারা জীবন ওই রকমই ছিলেন? না, একদিন ক্লাসে আমাদের ফিজিক্স প্রফেসর তৃষা আপুকে একটা কঠিন প্রবলেম সলভ করতে দেন। তৃষা আপু সেটা পারেননি। প্রফেসর সবার সামনে ওনাকে খুব বকা দেন। ওনার ইগোতে খুব লেগেছিল সেটা, কারণ উনি ছিলেন কলেজের সবথেকে ধনী বাবার মেয়ে। সেদিন লাইব্রেরিতে উনি আমাকে একা পেয়ে আটকে ধরলেন। অতীতে সেই দৃশ্য, কলেজ লাইব্রেরি। এই আবির, এদিকে আয়। তুই নাকি ফিজিক্সে খুব পটু। স্যার যে অঙ্কটা দিলেন সেটা তুই পারবি? হ্যাঁ আপু, আমি ওটা সলভ করেছি। আপনি চাইলে আমি আপনাকে বুঝিয়ে দিতে পারি। শোন, তোকে একটা অফার দিচ্ছি। তুই যদি আমাকে প্রতিদিন এই সাবজেক্টগুলো বুঝিয়ে দিস এবং আমার সব অ্যাসাইনমেন্ট করে দিস, তবে আমি কথা দিচ্ছি আজ থেকে তোকে কেউ আর র্যাগিং করবে না। আমার বন্ধুরাও তোকে কিছু বলবে না। বল রাজি? সত্যি বলছেন আপু? আর র্যাগিং করবেন না তো? তৃষা চৌধুরী একবার যা বলে তাই করে। কাল থেকে লাইব্রেরির এই কোণার টেবিলটাতে তুই আমাকে পড়াবি। দেরি করবি না একদম। বর্তমান। আমি মনে মনে খুব শান্তি পেলাম যে অন্তত র্যাগিংয়ের হাত থেকে তো বাঁচব। সেখান থেকে শুরু হলো আমাদের পড়াশোনার জার্নি। প্রতিদিন আমরা লাইব্রেরিতে বসতাম। আমি ওনাকে কঠিন কঠিন বিষয়গুলো সহজ করে বুঝিয়ে দিতাম। তারপর কি হলো? আপনাদের সম্পর্ক সহজ হলো কিভাবে? আস্তে আস্তে আমাদের মধ্যে দেয়ালটা ভাঙতে শুরু করলো। পড়া বোঝাতে বোঝাতে আমরা একে অপরের ব্যক্তিগত গল্প শুরু করলাম। আমি দেখলাম ওপর থেকে উনি যতটাই কঠোর, ভেতরটা ততটাই নরম। একদিন উনি আমাকে কলেজ মাঠে ডেকে পাঠালেন। অতীতের দৃশ্য, কলেজ মাঠ। আবির, তুই কি আমাকে ঘৃণা করিস? আমি তোকে অনেক জ্বালিয়েছি, তাই না? শুরুতে ঘৃণা করতাম আপু, কিন্তু এখন মনে হয় আপনি খারাপ নন। আপনি শুধু নিজেকে আড়াল করতে চান ওই রুক্ষ আচরণের পেছনে। তুই ঠিকই ধরেছিস। আমার চারপাশে শুধু আমার বাবার টাকা দেখে। তুই একমাত্র যে কিনা আমার চোখের দিকে তাকিয়ে কথা বলিস। আজ থেকে আমরা কি বন্ধু হতে পারি? আপনি যা বলবেন তাই আপু। আমি তো আপনার কথা ফেলতে পারি না। আজ থেকে আর আপু বলবি না। যখন আমরা একা থাকবো তখন শুধু নাম ধরে রাখবি। এটা আমাদের গোপন বন্ধুত্ব। বর্তমানে। এভাবেই আমাদের বন্ধুত্বটা আরো গভীর হতে থাকলো। আমরা মাঠে বসে গল্প করতাম, লাইব্রেরিতে হাসাহাসি করতাম। নুসরাত, সেই বন্ধুত্ব কখন যে ভালোবাসায় রূপ নিল আর কখন আমরা গোপনে বিয়েটা করে ফেললাম, তা আজও আমার কাছে একটা স্বপ্ন মনে হয়। কিন্তু বিয়ের পরেই ওনার বাবা আমাদের সম্পর্কের কথা কিছুটা আন্দাজ করেন এবং এরপর থেকেই তৃষা এমন বদলে যেতে শুরু করে। তার মানে তৃষা আপু তোমাকে আজ সবার সামনে অপমান করে শুধুমাত্র তোমাকে রক্ষা করার জন্য? হ্যাঁ নুসরাত, ওনার বাবা একজন খুব ভয়ঙ্কর মানুষ। উনি যদি জানতে পারেন আমাদের বিয়ের কথা, তবে আমার কি হবে তা তৃষা জানে। তাই সে আমাকে আড়ালে ভালোবাসে আর সবার সামনে ঘৃণা করে। আজ বাগানে গিয়েও সে একই কথা বলল।
এখন আমি সব বুঝতে পারছি আবির। তিশা আপুর এই ত্যাগ সত্যিই অনেক বড়, কিন্তু তুমি কতদিন এভাবে থাকবে? তোমাকে তো নিজের পরিচয় প্রতিষ্ঠা করতে হবে। আমি জানি না নুসরাত, তবে আজ ও যেভাবে আমার উপর অধিকার খাটিয়েছে তাতে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আমি শুধু চাই ও যেন সুস্থ থাকে। নুসরাত কিছুক্ষণ চুপ করে থাকলো। আবিরের এই দীর্ঘ কাহিনী শোনার পর তার মনে তিশার প্রতি এক অদ্ভুত শ্রদ্ধা তৈরি হলো, কিন্তু একই সাথে নুসরাত ভাবছিল এই লুকোচুরি শেষ কোথায় তিশা সেই গোপন ঝামেলা থেকে কি তারা কোনোদিন মুক্তি পাবে? ইন্টারমিডিয়েট পরীক্ষার ঠিক কয়েকদিন আগের কথা। শাহ শহরে তখন বৃষ্টির আনাগোনা। তিশার বাবা আরমান চৌধুরী তখন ব্যবসায়িক কাজে শহরের বাইরে ছিলেন। সেই সুযোগে তিশা আর আবির সিদ্ধান্ত নিয়েছিল তারা চিরদিনের মতো একসাথেই বাধা পড়বে। এক মেঘলা বিকেলে শহরের এক কোণে পুরনো এক কাজী অফিসে তারা দুজনে গিয়ে হাজির হয়েছিল। তিশা পরনে ছিল সাধারণ একটা লাল পাড় সাদা শাড়ি, আর আবিরের পরনে ছিল একটা পাঞ্জাবি। তৃষা, আমরা কি ঠিক করছি? তোমার বাবা যদি জানতে পারেন তবে তো প্রলয় ঘটে যাবে। তুমি কি পারবে এই সাধারণ মধ্যবিত্ত ছেলের সাথে জীবন কাটাতে? তুই আবার ভয় পাচ্ছিস আবির? তোকে বারবার বলেছি আমি রাজপ্রাসাদের সুখ চাই না, আমি শুধু তোর পাশে থাকতে চাই। বাবার ওই লোহার খাঁচায় আমার দম বন্ধ হয়ে আসে। তুই কি আমাকে সারা জীবন আগলে রাখবি না? আমি তো তোকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি তৃষা, কিন্তু সমাজ আর তোমার আভিজাত্য আমাদের কোনোদিন শান্তিতে থাকতে দেবে না। আমি শুধু তোর ভবিষ্যতের কথা ভাবছি। সমাজ দিয়ে আমি কি করব? যখন তুই আমার পাশে থাকবি তখন সারা পৃথিবী একদিকে থাকলেও আমার কিছু যায় আসে না। কাজী সাহেব, আপনি দয়া করে শুরু করুন, আমার হাতে বেশি সময় নেই। কাজী সাহেব চশমাটা ঠিক করে খাতা বের করলেন। আবির আর তিশা একে অপরের দিকে তাকিয়েছিল। সেই মুহূর্তে দুজনের চোখে ছিল রাজ্যের স্বপ্ন আর সামান্য কিছু আকাঙ্ক্ষা। কাজী সাহেব গম্ভীর গলায় বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলেন। মা, আপনি কি সজ্ঞানে স্বেচ্ছায় আবির হাসানকে স্বামী হিসেবে গ্রহণ করছেন? মহারণা ধার্য করা হয়েছে 50,000 টাকা। হ্যাঁ, আমি কবুল বলছি। আমি নিজের ইচ্ছায় আবিরকে আমার স্বামী হিসেবে মেনে নিচ্ছি। তিশার কণ্ঠে কোনো দ্বিধা ছিল না। সে জানতো এই একটা শব্দ তার জীবনকে আমূল বদলে দেবে। এরপর কাজী সাহেব আবিরের দিকে ফিরলেন। বাবা আবির, আপনি কি তৃষা চৌধুরীকে স্ত্রী হিসেবে গ্রহণ করছেন? কবুল, আমি তৃষাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করলাম। বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পরপরই কাজী সাহেব যখন তাদের সই করতে বলেন তখন আবির হাত সামান্য কাঁপছিল। তিশা আলতো করে আবিরের হাতের উপর নিজের হাত রাখলো। সেই স্পর্শে আবির এক অদ্ভুত শক্তি পেল। সই করা শেষ হলে তারা দুজন কাজী অফিস থেকে বেরিয়ে এলো। বাইরে তখন ঝুম বৃষ্টি শুরু হয়েছে। তারা একটা পুরনো মন্দিরের বারান্দায় গিয়ে আশ্রয় নিল। আজ থেকে আমি তোর বউ আবির, বিশ্বাস কর আমার খুব হালকা লাগছে। ওই দিনের ভয়টা যেন বৃষ্টির সাথে ধুয়ে গেল। কিন্তু তৃষা, আমরা তো এখন একসাথে থাকতে পারবো না। তোকে তোর বাবার বাড়িতেই ফিরে যেতে হবে। আমাদের এই বিয়েটা গোপন রাখতে হবে যতক্ষণ না আমি নিজের পায়ে দাঁড়াচ্ছি। আমি জানি না আবির, আমি ধৈর্য ধরবো। তুই পড়াশোনা শেষ করবি, বড় একটা চাকরি করবি, তারপর বুক ফুলিয়ে বাবার সামনে গিয়ে দাঁড়াবি। আমি তোর জন্য 1000 বছর অপেক্ষা করতে রাজি, কিন্তু একটা কথা মনে রাখিস, অন্য কোনো মেয়ের দিকে তাকালে আমি কিন্তু তোকে ছেড়ে দেব না। পাগল নাকি? তোকে পাওয়ার জন্য আমি কত অপমান সহ্য করেছি, কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি। এখন তুই আমার ঘরণী, তোকে ছাড়া আমি অন্য কারো কথা ভাবতেই পারি না। কিন্তু তৃষা, তোমার বাবা যদি তোমাকে অন্য কোথাও বিয়ে দিতে চায়? আমার বিয়ে তো হয়েই গেছে বাবা, মরে গেলেও আমাকে অন্য কারো কাছে পাঠাতে পারবে না। আমি প্রয়োজনে বিষ খাবো, কিন্তু অন্য কারোর হব না। তুই শুধু মন দিয়ে পড়াশোনা করবি, বুঝলি? আমি কথা দিচ্ছি তৃষা, আমি তোকে এই আড়াল থেকে বের করে আনবই। একদিন সারা পৃথিবী জানবে তৃষা চৌধুরী শুধু এই আবিরের বউ। বৃষ্টির শব্দের মাঝে আবির তৃষ্ণার কপালে আলতো করে একটা চুমু খেলো। তৃষা আবিরের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রইল। সেই বিকেলে তাদের মিলন হয়েছিল ঠিকই, কিন্তু তারা জানতো না সামনের পথ কতটা কণ্ঠাকীর্ণ। তৃষার বাবা যখন বাড়ি ফিরলেন তখন থেকে শুরু হলো তৃষার উপর কড়া নজরদারি। তৃষা বাধ্য হয়ে আবিরের সাথে রুক্ষ আচরণ শুরু করলো যাতে কেউ সন্দেহ না করে। এভাবেই তাদের গোপন বিয়ের কাহিনীটা সময়ের অতলে ঢাকা পড়ে গিয়েছিল। নুসরাত, সেই বৃষ্টির দিনের স্মৃতিগুলো আজও আমার চোখে ভাসে। আমাদের বিয়েটা ছিল খুব সাধারণ, কিন্তু আমাদের ভালোবাসাটা ছিল হিমালয়ের মতো বিশাল। তৃষা,
আজও সেই মর্যাদা রক্ষা করে চলছে, তাই তো সে আমাকে অন্য মেয়ের পাশে দেখলে সহ্য করতে পারে না। সত্যি তোমাদের গল্পটা কোনো সিনেমার চেয়ে কম নয় আবির। আমি প্রার্থনা করি তোমরা যেন খুব দ্রুত সবার সামনে এক হতে পারো। তিশা আপুর এই ত্যাগ বৃথা যাবে না। নুসরাত যখন কথাগুলো বলছিল তখন তার চোখে এক ফোঁটা জল চিকচিক করছিল। আবির দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। এই মেঘলা বিকালটা যেন আজ তার মনে কোণে সজীব হয়ে আছে। আবিরের অতীত কাহিনী শোনার পর নুসরাতের চোখে যে জল চিকচিক করছিল, মুহূর্তে তা মিলিয়ে গিয়ে সেখানে এক চিলতে দুষ্টেমি ভরা হাসি ফুটে উঠল। সে আবিরের দিকে তাকিয়ে মুচকি হাসতে লাগলো। আবির নুসরাতের এই হঠাৎ পরিবর্তন দেখে বেশ অবাক হলো। কিছুক্ষণ আগে যে মেয়েটি তার দুঃখে কাতর ছিল, সে এখন এমন রহস্যময় হাসি হাসছে কেন, তা আবিরের মাথায় আসছিল না। তাহলে কি আমাদের প্ল্যানটা শেষ পর্যন্ত কাছে আসতেছে আবির? আমি তো ভেবেছিলাম তিশা আপু আরও একদিন সময় নেবে, কিন্তু আজ বাগানে যা হলো তাতে তো মনে হচ্ছে শিকার একদম জালে আটকে গেছে। প্ল্যান কাজে আসছে মানে? নুসরাত, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। কিসের প্ল্যান? আর তুমি এমনভাবে হাসছো কেন? আবি যখন নুসরাতের কথার মানে খুঁজছিল, ঠিক তখনই পাশের একটা পিলারের আড়াল থেকে হাততালি দিতে দিতে বেরিয়ে এলো রাফি। তার মুখে এক বিজয়ী হাসি। রাফিকে দেখে আবির আরো বেশি বিভ্রান্ত হলো। গাধা, তুই একটা আস্ত গাধাই রয়ে গেলি আবির। তুই তো একা একাই নিজের কপাল চাপড়াতে থাকতি আর সারা জীবন তৃষা আপুর অবহেলা সহ্য করতি। তুই তো পারতি না ওনাকে লাইনে আনতে, তাই তো আমরা এই মাস্টার প্ল্যানটা করেছিলাম। রাফি, তুই এখানে কোথা থেকে এলি? আর তুই কিসের প্ল্যানের কথা বলছিস? নুসরাতি বা কি বলছে? তোরা কি আমাকে নিয়ে কোনো খেলা খেলছিস? খেলা নয় রে মামা, তোকে তোর অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। শোন, আসল সত্যিটা হলো নুসরাত কোনো অচেনা মেয়ে নয়। নুসরাত হলো আমার গার্লফ্রেন্ড। ও তোর সাথে এতদিন শুধু অভিনয় করেছে। রাফির কথা শুনে আবিরের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে একবার নুসরাতের দিকে তাকাচ্ছে, আর একবার রাফির দিকে। তার চোখে মুখে বিস্ময়ে হা হয়ে গেছে। সে বিশ্বাসই করতে পারছে না যে এতদিন যে যাকে নতুন বন্ধু ভেবেছিল, সে আসলে তার প্রিয় বন্ধু রাফির প্রেমিকা। কি বললি তুই? নুসরাত তোর গার্লফ্রেন্ড? তাহলে ও আমার সাথে কেন এত ঘনিষ্ঠতা করলো? কেন ও আমার পাশে বসে পড়াশোনা করলো আর হাসাহাসি করলো? তোরা কি জানিস তৃষা আপু আমাকে আজ কতটা শাসিয়েছেন? আবির রাগ করো না, আমরা জানতাম তিশা আপু তোমাকে মনে মনে পাগলের মতো ভালোবাসেন, কিন্তু ওনার ইগো আর ওই পারিবারিক ঝামেলার কারণে উনি তোমাকে সবার সামনে স্বীকার করছিলেন না। রাফি আমাকে সব বলেছিলেন। তাই আমরা দুজন প্ল্যান করি যে আমি যদি তোমার সাথে একটু ঘনিষ্ঠ হই, তবে তিশা আপুর ভেতরে হিংসা কাজ করবে, আর হিংসা থেকে ওনার মনের সুপ্ত অধিকার বোধ জেগে উঠবে। একদম ঠিক। তুই দেখলি না কাল পর্যন্ত যে তৃষা আপু তোকে চিনতেই চাইতেন না, আজ তিনি তোকে নির্জনে ডেকে নিয়ে গিয়ে নিজের স্বামী হিসেবে দাবি করলেন। হিংসে মানুষকে দিয়ে অনেক কিছু করায় মামা। নুসরাতকে তোর পাশে দেখে ওনার কলিজায় আগুন ধরে গিয়েছিল। তোদের এক করতে এর থেকে ভালো উপায় আর কি হতে পারে বল? তার মানে তোরা এই কয়েকদিন ধরে শুধু নাটক করেছিস? আমি তো সত্যি ভেবেছিলাম নুসরাত আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে। আমাকে তো একবার বলতে পারতিস। তোকে বললে কি তুই ওভাবে ন্যাচারাল অ্যাক্টিং করতে পারতি না? তুই ভয় পেতিস বা ধরা খেয়ে যেতিস। কিন্তু নুসরাত যখন মিষ্টি মিষ্টি কথা বলতো, তখন তোর রিয়াকশন গুলো ছিল একদম অরিজিনাল। আর ওই অরিজিনাল দৃশ্যগুলোই তৃষা আপুর মাথা খারাপ করে দিয়েছে। সত্যি আবির, তোমাকে হাসানো বা তোমার সাথে কথা বলাটা আমার কাছে মোটেও কষ্টকর ছিল না। তুমি মানুষ হিসাবে খুব ভালো, কিন্তু আমার মেইন টার্গেট ছিল তিশা আপু। ওনার রিয়াকশন দেখে আমি আড়ালে অনেক হেসেছি। ইস, ওনার যে কি জ্বালা হচ্ছিল তোমাকে অন্য মেয়ের সাথে দেখে। আমি পুরো অবাক হয়ে যাচ্ছি। তোরা আমার জন্য এত বড় একটা ঝুঁকি নিলি। যদি তৃষা আপু সত্যি নুসরাতের কোনো ক্ষতি করে বসতেন? উনি তো অনেক পাওয়ারফুল। আরে ধুর, আমি থাকতে নুসরাতের ক্ষতি হবে? আর তৃষা আপু তোকে ভালোবাসেন বলেই রাগ দেখিয়েছেন। ভালোবাসা না থাকলে তিনি তোকে পাত্তাই দিতেন না। এখন দেখ, মাঠ পরিষ্কার। তৃষা আপু এখন তোকে নিজের আয়ত্তে রাখার জন্য যা খুশি করতে রাজি হবে। এখন তোমার কাজ হলো এই সুযোগটা কাজে লাগানো। তিশা আপুকে বোঝাও যে তুমি আর কারণ নও। তবে হ্যাঁ, আমাদের প্ল্যানটা এখন ফাঁস করতে দাও, তাতে ভালোবাসা আরো গভীর হবে। জানি না তোরা মানুষ নাকি জিন, তবে তোদের এই প্ল্যানটা যে কাজে দিয়েছে সেটা আমি অস্বীকার করতে পারছি না।
আজ প্রথমবার তৃষা আমার ঠোঁটে নিজের অধিকার স্থাপন করেছে। এই আনন্দটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ধন্যবাদ রাফি, ধন্যবাদ নুসরাত। ধন্যবাদ পরে দিস মামা, আগে তোদের বিয়েটা সবার সামনে আসুক, তারপর গ্র্যান্ড ট্রিট দিবি আমাদের। এখন চল ক্যান্টিনে গিয়ে সেলিব্রেট করি আমাদের অপারেশন সাকসেসফুল। আবির এখনো ঘোরের মধ্যে ছিল। সে বুঝতে পারলো সত্যিকারের বন্ধুরা সবসময় আড়ালে থেকে ভালো কিছু করার চেষ্টা করে। রাফি আর নুসরাতের এই বিসর্জন আর বুদ্ধি তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। ওরা তিনজন মিলে হাসাহাসি করতে করতে ক্যান্টিনের দিকে এগিয়ে গেল। আবির মনে এখন এক নতুন আশার আলো। তৃষা চৌধুরীকে জেতার এই খেলায় সে এখন অনেকটা পথ এগিয়ে গেছে। দিন যত যাচ্ছিল তৃষার ভেতরের অস্থিরতা ততই বাড়ছিল। রাফি আর নুসরাতের সেই গোপন প্ল্যান যেন আগুনের ওপর ঘি ঢেলে দিয়েছিল। তৃষা এখন আর নিজেকে আড়াল করতে পারছিল না। আবিজাতে যে দেওয়াল সে তৈরি করেছিল তা তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করেছে। আবির অন্য কারোর সাথে হাসতে দেখলে তার কলিজাটা যেন টান পড়ে। তা সে আর কোনো যুক্তি দিয়ে থামাতে পারছিল না। ভার্সিটি করিডোর হোক বা লাইব্রেরি, তৃষার চোখ সারাক্ষণ আবিরকে খুঁজে বেড়াতো। রাফি, দেখলি তো তৃষা আপু এখন আর আগের মতো রাগী চোখে তাকান না। এখন ওনার চোখে আমি শুধু মায়া দেখি। আজ সকালেও যখন আমি নুসরাতের সাথে কফি খাচ্ছিলাম, উনি দূর থেকে তাকিয়েছিলেন। ওনার চোখগুলো কেমন ছলছল করছিল। এটাই তো সুযোগ মামা, লোহা যখন গরম থাকে তখনই আঘাত করতে হয়। তুই শুধু নিজের জায়গাটা ধরে রাখ, দেখবি উনি আজ না হয় কাল নিজেই সব বাঁধ ভেঙে তোর কাছে ছুটে আসবেন। প্রেমের এই টান বড় ভয়ঙ্কর। সেদিন বিকেলবেলা আকাশটা মেঘলা হয়েছিল। ভার্সিটির পেছনে বাগানটা তখন একদম জনশূন্য। আবির একা বসে একটা বই পড়ছিল। হঠাৎ সে অনুভব করলো কেউ একজন তার পেছনে এসে দাঁড়িয়েছে। সেই চেনা সুগন্ধটা নাকে আসতে আবির বুঝলো এটা তিশা। আবির কিছু বলার আগে পেছন থেকে দুটো নরম হাত তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তিশা তার মুখটা আবিরের কাঁধে লুকিয়ে রাখলো। আবির স্তম্ভিত হয়ে গেল। তৃষা আপু, আপনি এখানে? এভাবে কেউ দেখে ফেললে তো সমস্যা হবে। আপনি তো সবসময় বলেন সাবধান থাকতে। আজ আমি আর পারছি না আবির, আমি ক্লান্ত। কতদিন আর এই অভিনয় করব? তোকে দূরে ঠেলে দিয়ে আমি নিজে এক মুহূর্ত শান্তিতে থাকতে পারছি না। তুই কেন বুঝিস না যে আমি তোকে ছাড়া নিঃশ্বাস নিতেও পারছি না? ওই নুসরাত যখন তোর হাত ধরে তখন আমার মনে হয় আমি চিৎকার করে পুরো ভার্সিটি মাথায় তুলি। তাহলে কেন আমাদের সম্পর্কের কথা স্বীকার করছেন না? কেন আমাকে সবার সামনে পর করে রাখছেন? আমি তো আপনার জন্য সব ছেড়ে আসতে পারি। আমাকে একটু সময় দে আবির। আজ আমি কিছুই ভাবতে চাইছি না, শুধু একটু তোর কাছে থাকতে চাই। তিশা আবিরের সামনে এসে বসলো। তার চোখ দুটো জলে ভেজা। আবির তিশার চোখের জল মুছে দিতে চাইলো, কিন্তু তিশা নিজে আবিরের হাতটা নিয়ে ধরে নিজের গালের উপর রাখলো। বৃষ্টির কয়েক ফোঁটা তখন টুপ টুপ করে তাদের উপর পড়তে শুরু করেছে। আবির দেখলো তিশার ঠোঁট দুটো কাঁপছে। সে যেন কিছু একটা বলতে চাইছে কিন্তু পারছে না। আবির, তুই কি আমাকে ছেড়ে যাবি? ওই মেয়েটা যদি তোকে কেড়ে নেয় আমার কাছ থেকে, আমি তো তোকে কিছুই দিতে পারছি না, শুধু অপমান আর অবহেলা ছাড়া। পাগলামি করবেন না তো। আপনাকে ছেড়ে যাওয়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আপনি আমার বিবাহিত স্ত্রী। আপনি যতই আমাকে দূরে সরিয়ে দিন না কেন, আমার মনটা সবসময় আপনার কাছেই পড়ে থাকে। নুসরাত শুধু আমার বন্ধু, আর কিছু না। তিশা আর কথা বাড়ালো না। সে হুট করে আবিরের বুকের মাঝে মাথা রাখলো। আবির অবাক হলো, তিশাকে নিজের বাহুবন্দী করে নিল। মেঘলা আকাশের নিচে বৃষ্টির ঝাপটায় তারা দুজন যেন এক অন্য জগতে হারিয়ে গেল। তিশার দীর্ঘদিনে জমে থাকা আবেগ আজ সব বাধা ভেঙে বেরিয়ে আসছিল। সে আবিরের সাতটা খামছে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। আমি তোকে অনেক ভালোবাসি আবির। আমি মরে গেলেও তোকে অন্য কারোর হতে দেব না। তুই বিশ্বাস কর, আমি খুব শীঘ্রই সব ঠিক করে ফেলবো। তুই শুধু আমার উপর ভরসা রাখ। আমার ভরসা আপনার উপর সব সময় ছিল এবং থাকবে, কিন্তু আপনি এভাবে কাঁদলে আমার বুক ফেটে যায়। হাসুন না একবার, আপনার হাসিটা আমার খুব প্রিয়। তিশা মাথা তুলে আবির দিকে তাকালো। তার ভেজা চুলে বৃষ্টির ফোঁটাগুলো মুক্তোর মতো চিকচিক করছিল। আবির তিশার কপালে আলতো করে একটা চুমু খেলো। তিশা এবার আরো নিবিড়ভাবে আবিরকে জড়িয়ে ধরলো। তাদের এই হুটহাট রোমান্টিকতা যেন পুরো বাগান জুড়ে এক মায়াবী পরিবেশ তৈরি করলো। আবির অনুভব করলো তিশার হৃদস্পন্দন, যেন সে বুঝলো এই মেয়েটি তাকে কতটা গভীরভাবে নিজের অস্তিত্বে গেঁথে নিয়েছে। ইয়েস, এবার লাইন একদম সোজা হয়েছে। মামা তুই তো ফাটিয়ে দিয়েছিস, এবার আর কোনো টেনশন নেই।
রাথি দূর থেকে মুচকি হাসছিল। সে জানতো তিশার ইগো ভেঙে পড়ার পর এভাবে ভালোবাসার জোয়ার আসবে। আর তিশা আর আবির বৃষ্টির মাঝে দীর্ঘক্ষণ একে অপরের সান্নিধ্যে থাকলো। আবির তিশার কানে কানে বলল যে সে সারা জীবন এভাবেই তাকে আগলে রাখবে। তিশাও হাসি মুখে আবিরের বুকে মাথা রেখে শান্তি খুঁজে পেল। বিয়ের পর আজ প্রথম তারা কোনো বাধা ছাড়া একে অপরের খুব কাছে আসতে পেরেছে। আবির এখন চল, বৃষ্টি বাড়ছে। কাল সকালে কিন্তু তোকে ক্যাফেটেরিয়ার সামনে থাকতে হবে। আমি নিজে তোকে কফি খাওয়াবো, সবার সামনেই খাওয়াবো। দেখি কে কি বলে। সত্যি বলছেন? আপনি পারবেন সবার সামনে আমার পাশে বসতে? আজ থেকে আমি আর কাউকে ভয় পাই না আবির। তুই পাশে থাকলে আমি যমরাজকেও ভয় পাই না। কাল থেকে আমাদের নতুন জীবন শুরু হবে। তিশা আবিরের গালে হালকা একটা চুমু দিয়ে দৌড়ে গাড়ির দিকে চলে গেল। আবির সেখানে দাঁড়িয়ে ভেজা শরীরে শুধু হাসতে লাগলো। তার মনে হলো আজ সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। বৃষ্টির প্রতিটা ফোঁটা যেন তাদের ভালোবাসার গান গাইছে। গত বিকেলে সেই রোমান্টিক মুহূর্তগুলোর পর আবির ভেবেছিল আজ থেকে সব বদলে যাবে, কিন্তু সকাল হতেই ক্যাম্পাসে এক অদ্ভুত থমথমে পরিবেশে লক্ষ্য করলো। আবির অনেক আশা নিয়ে ক্যাফেটেরিয়ার সামনে দাঁড়িয়েছিল, কারণ তিশা তাকে কথা দিয়েছিল আজ সবার সামনে তাকে নিয়ে কফি খাবে। দূর থেকে তিশার গাড়িটা আসতে দেখে আবির হাসি মুখে এগিয়ে গেল, কিন্তু গাড়ি থেকে নামার পর তিশার চেহারা দেখে আবিরের বুকের ভেতরটা কেঁপে উঠল। তিশার চোখ দুটো ফোলা, মুখ একদম ফ্যাকাশে। সে আবিরের দিকে একবারও তাকালো না। তৃষা, এই যে আমি এখানে, তুমি তো বলেছিলে আজ আমরা একসাথে কফি খাবো। কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন তোমাকে? সরো আবির, আমার রাস্তা ছাড়ো। আমাকে ডিস্টার্ব করবে না একদম। আমি ক্লাসে যাচ্ছি। কি বলছো এসব? কাল বিকেলে তো আমরা, মানে তুমি তো অন্যরকম ছিলে, হঠাৎ করে আবার অপরিচিতের মতো ব্যবহার করছো কেন? আমি কি কোনো ভুল করেছি? কাল কি হয়েছে না হয়েছে ওসব ভুলে যাও। আমি তোমাকে চিনি না, তুমিও আমাকে চেনো না। এটাই আমাদের জন্য ভালো। এখন যাও এখান থেকে। তিশা দ্রুত পায়ে করিডোর দিয়ে চলে গেল। আবির সেখানে পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে কিছুই মাথায় ঢোকাতে পারছিল না। রাফি আর নুসরাত দূর থেকে এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। আবির আর সহ্য করতে পারল না। সে ঠিক করলো আজ এই লুকোচুরির একটা শেষ দেখে ছাড়বে। ক্লাস শেষ হওয়ার পর তিশা যখন তার গাড়ির দিকে যাচ্ছিল না, বরং পেছনে একটা নির্জন রাস্তা দিয়ে হাঁটছিল, আবির তখন দৌড়ে গিয়ে তার সামনে দাঁড়ালো। তৃষা, তোমাকে আজ বলতেই হবে কি হয়েছে। কালকের ওই ভালোবাসার পর আজ এই অবহেলা আমি মানব না। তুমি কেন বারবার আমাকে এভাবে পুড়িয়ে মারছো? আবির, প্লিজ চলে যাও। তুমি বুঝতে পারছো না তুমি কত বড় বিপদে আছো। আমাকে একা থাকতে দাও। সরো আমার সামনে থেকে। আমি সরব না যতক্ষণ না তুমি বলছো কেন তুমি ভয় পাচ্ছ। আমি তোমার স্বামী, আমাকে সব বলার অধিকার তোমার আছে। ঠিক সেই মুহূর্তে চারপাশ থেকে বাইকের গর্জন শোনা গেল। 4-5টা বাইক এসে তাদের দুজনকে ঘিরে ফেলল। বাইক থেকে কালো কাপড় দিয়ে মুখ ঢাকা কয়েকজন লোক নেমে হাতে থাকা লোহার রড আর চেন নিয়ে আবিরের দিকে তেড়ে এলো। তিশা চিৎকার করে উঠল, না, খবরদার, ওকে স্পর্শ করবে না। ও কিছু করেনি। তোমরা যা করার আমার সাথে করো। কিন্তু গুন্ডাগুলো কোনো কথা শুনলো না। তারা নির্দয়ভাবে আবিরের উপর হামলা শুরু করলো। আবির নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু 4-5 জন সশস্ত্র লোকের সামনে সে বেশিক্ষণ টিকতে পারল না। একটা রডের বাড়ি আবিরের মাথায় লাগতে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ল। তিশা পাগলের মতো আবিরকে আগলে ধরার চেষ্টা করছিল। আবির, চোখ খোলো। আবির, তোমরা ওকে মেরো না, প্লিজ মেরো না। আমাকে যা বলবে তাই শুনবো। হামলাকারীরা আবিরকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পিছু হটল। ঠিক তখনই একটা দামি কালো রঙের পাজরো গাড়ি সজোরে বের কষে সেখানে এসে থামল। গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন এক দীর্ঘদেহী গম্ভীর মানুষ, যার চোখে মুখে কোনো দয়া নেই, আছে শুধু নিষ্ঠুর আভিজাত্যের দম্ভ। তিনি হলেন তিশার বাবা আরমান চৌধুরী। তিশা তাকে দেখে ভয়ে কুঁকড়ে গেল। অনেক হয়েছে তৃষা, আমার ধৈর্যের সীমা কিন্তু তুমি পার করে ফেলছো। আমি জানতাম তুমি এই সস্তা ছেলেটার সাথে তোমার কিছু একটা চলছে, কিন্তু তুমি যে এত নিচে নামবে তা আমি ভাবিনি। বাবা, ওকে বাঁচান বাবা, ও মরে যাচ্ছে। প্লিজ ওকে হসপিটালে নিতে দিন। আমি কথা দিচ্ছি আমি আর কখনো ওর সাথে দেখা করব না। ওর মরণই ওর কপালে লেখা ছিল। এখন তুমি আমার সাথে বাড়ি যাবে। তোমার বিয়ের কথা আমি ঠিক করে ফেলেছি। এই রাস্তার ছেলের জন্য আমার মান সম্মান আমি ধুলোয় মিশতে দেব না। না বাবা, আমি যাব না। আবির আমার স্বামী, আমি ওকে ছেড়ে কোথাও যাব না।
তিশার মুখ থেকে স্বামী শব্দটা শোনার পর আরমান চৌধুরীর চোখ যেন আগুনের গোলা হয়ে গেল। তিনি সজোরে তিশার গালে একটা চড় মারলেন। তিশা ছিটকে গিয়ে আবিরের রক্তাক্ত শরীরের উপর পড়ল। আরমান চৌধুরী তার লোকজনকে ইশারা করলো। দুজন লোক এসে জোর করে তিশাকে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। আবির আমাকে বাঁচাও, বাবা ছাড়ুন আমাকে, আবির। তিশা গগন বিদারী চিৎকার নির্জন রাস্তায় প্রতিধ্বনিত হতে লাগলো। আরমান চৌধুরী তিশাকে গাড়িতে তুলে দরজা লক করে দিলেন। গাড়িটা ধুলো উড়িয়ে চোখের পলকে সেখান থেকে উদা হয়ে গেল। রাস্তার মাঝখানে রক্তাক্ত অবস্থায় অচৈতন্য হয়ে পড়ে রইল আবির। কেউ নেই তাকে সাহায্য করার জন্য। সূর্যের আলো তখন ফিকে হয়ে আসছে, যেন এক করুণ সমাপ্তির ইঙ্গিত দিচ্ছে। আরমান চৌধুরী বিশাল অট্টালিকার ড্রয়িং রুমে তখন পিনপদ্ম নীরবতা, কিন্তু সেই নীরবতা ছিল ঝড়ের আগের স্তব্ধতার মতো। তিশাকে জোর করে সোফে বসিয়ে দিয়ে আরমান চৌধুরী বাঘের মতো পায়চারি করছিলেন। তার কপালে রাগের রগগুলো ফুলে উঠেছে। তিশা অঝরে কাঁদছিল, তার সারা শরীরে আবিরে লেগে থাকা রক্ত আর ধুলোবালি। কিছুক্ষণ আগেই প্রিয়তমকে রক্তাক্ত অবস্থায় ফেলে আসার যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ঠিক সেই সময় তিশার মা সুফিয়া বেগম আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। কি হয়েছে আরমান? তুমি তৃষার গায়ে হাত তুলেছো কেন? ওর এই অবস্থা কেন? মেয়েটা এভাবে কাঁদছে কেন? জিজ্ঞাসা করো তোমার গুণবতী মেয়েকে, জিজ্ঞাসা করো ও কার সাথে প্রেম লীলা চালিয়ে যাচ্ছিল। যে ছেলেকে আমি তুচ্ছ মনে করতাম, যার ছায়াও আমার বাড়ির ত্রিসীমানায় আসা নিষেধ ছিল, সেই ছেলের সাথে ও গোপনে কি সম্পর্ক পাতেছে জানো? ও নাকি ওই সস্তা ছেলেটার বিবাহিত স্ত্রী। কি বলছো তুমি এসব? তৃষা মা, এটা কি সত্যি? তুই ওই ছেলেটাকে বিয়ে করেছিস? হ্যাঁ মা, আমি আবিরকে বিয়ে করেছি। ও আমার স্বামী, আমরা একে অপরকে ভালোবাসি। তোমরা ওকে কেন মারলে? ও যদি মারা যায় তবে আমি নিজেকে শেষ করে ফেলবো। চুপ করো, এক্কেবারে চুপ। তোমাকে বারবার জিজ্ঞাসা করেছিলাম তোমার আর ওই আবিরের মাঝে কিছু চলছে কিনা। তুমি প্রতিবার বললে ও তোমার স্রেফ জুনিয়র ছাড়া আর কিছুই না। কি সুন্দর নাটক করলে আমার সাথে। আমাকে ধোকা দিয়ে আড়ালে আড়ালে দূরত্ব বজায় রাখার ভান করলে, আর এদিকে ওর সাথে ফুর্তি করে বেড়ালে। আরমান চৌধুরীর মেয়ে হয়ে একটা রাস্তার ছেলের হাত ধরলে। তোমার কি একবারও আমার মান সম্মানের কথা মনে পড়লো না? সম্মানের কথা বলছো বাবা? যে সম্মানের জন্য তুমি একজন নিরপরাধ মানুষকে প্রায় মেরেই ফেললে, সেই সম্মান দিয়ে আমি কি করব? আবির রাস্তার ছেলে নয়, ও শিক্ষিত, ও বিনয়ী। ওর মনটা তোমার এই পাথরের হৃদয়ের চেয়ে অনেক বড়। আমি ওর সাথে সুখী ছিলাম, কিন্তু তুমি আমাদের শান্তিতে থাকতে দিলে না। সুখ? তুমি রাস্তার ধুলায় পড়ে সুখ খুঁজছো? তোমাকে কতবার বলেছি আমাদের বংশের একটা মর্যাদা আছে। ওই ছেলের কোনো পরিচয় নেই, কোনো ব্যাকগ্রাউন্ড নেই। ও তোমাকে কি খাওয়াবে? রাজপ্রাসাদ ছেড়ে এই বস্তিতে গিয়ে থাকবে তুমি? আমি বেঁচে থাকতে তা হতে দেব না। আরমান, তুমি শান্ত হও। তৃষা তো ছোট, ও ভুল করে ফেলেছে। ওকে এভাবে মেরো না। এসো মা, আমার কাছে এসো। সুফিয়া বেগম তিশাকে জড়িয়ে ধরতে চাইলেন, কিন্তু তিশা নিজেকে ছড়িয়ে নিল। তার চোখে এখন আগুনের ঝিলিক। বাবার প্রতি তার ভয়টা যেন আজ ঘৃণায় বদলে গেছে। না মা, আমি ছোট নই। আমি জানি আমি কি করেছি। আবির আমাকে ভালোবাসা শিখিয়েছে, আর বাবা আমাকে শিখিয়েছে মানুষের সাথে মানুষের বিভেদ করতে। বাবা, তুমি আজ ওকে মেরে ফেলেছো হয়তো, কিন্তু আমার মন থেকে ওকে সরাতে পারবে না। আমি আবিরকে ছাড়া থাকতে পারবো না। আমি ওকে ভালোবাসি, আমি শুধু ওরই থাকবো। তোমার ভালোবাসা আমি ঘুচিয়ে দিচ্ছি। আজ রাতেই তোমাকে এই বাড়ি থেকে সরিয়ে দেব। আমার বন্ধু ছেলের সাথে তোমার বিয়ের কথা পাকা হয়ে আছে। তুমি না বললেও তোমাকে এই বিয়ের পিড়িতে বসতে হবে। দেখি তোমার ওই মরা স্বামী তোমাকে উদ্ধার করতে আসে কিনা। তুমি যা ইচ্ছা করো বাবা, আমাকে মেরে ফেলো, আমাকে জেলখানায় বন্দি করো, তাও আমি অন্য কাউকে বিয়ে করব না। আমার চিঠিতে আবিরের নাম লেখা হয়ে গেছে। ও যদি মারা যায় তবে তুমি তোমার মেয়ের লাশ পাবে, কোনো কনেকে পাবে না। স্পর্ধা তো তোমার কম না। আমার মুখের উপর দাঁড়িয়ে কথা বলছো। গার্ড, ওকে ওর ঘরে নিয়ে তালাবদ্ধ করে দাও। ফোনের লাইন কেটে দাও, কেউ যেন ওর সাথে দেখা করতে না পারে। আর সুফিয়া, তুমি যদি ওকে সাহায্য করার চেষ্টা করো তবে তোমার পরিণামও ভালো হবে না। তিশার বাবা ঝড়ে বেগে ঘর থেকে বেরিয়ে গেলেন। দুজন মহিলা গার্ড এসে তিশাকে জোর করে ধরে দোতলা ঘরে দিয়ে নিয়ে যেতে লাগলো। তিশা আত্মচিৎকার করে কাঁদতে লাগলো, কিন্তু আরমান চৌধুরী মনে মায়ের ছিটে ফোটাও নেই। সুফিয়া বেগম ড্রয়িং রুমের মেঝের উপর বসে ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। এক সুখী পরিবারের আড়ালে যে দীর্ঘদিনের চাপা ক্ষোভ আর আভিজাত্যের লড়াই ছিল, তা আজ প্রকাশ্যে রণক্ষেত্রে রূপ নিল। তিশা আর
তার ঘরে গিয়ে আশ্রে পড়ল বিছানার ওপর। সে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে শুধু মনে মনে ডাকছিল, আবির তুমি ঠিক আছো তো? আমাকে ক্ষমা করে দিও আবির, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। নির্জন রাস্তার মাঝখানে আবির তখনও নিতর হয়ে পড়েছিল। তার মাথা থেকে গড়িয়ে পড়া রক্তে পিচ ঢালা পথটা লাল হয়ে গেছে। ঠিক সেই সময় ভার্সিটির এক ছোট ভাই সিয়াম ওই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল। হঠাৎ কাউকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সে বাইক থামিয়ে এগিয়ে এলো। আবিরের মুখটা চিনতে পেরে সিয়ামের হাত পা কাঁপতে শুরু করলো। সে দেরি না করে সাথে সাথে রাফিকে ফোন দিল। হ্যালো রাফি ভাই, তাড়াতাড়ি আসুন। ভার্সিটির পেছনের রাস্তায় আবির ভাইকে কে বা কারা মেরে ফেলে রেখে গেছে। প্রচন্ড রক্ত বের হচ্ছে ওনার মাথা থেকে। কি বলছিস এসব? আবির ওখানে কেন? আমি এক্ষুনি আসছি। তুই কোথাও যাবি না সিয়াম। কয়েক মিনিটের মধ্যে রাফি আর নুসরাত সেখানে পৌঁছালো। আবিরের রক্তাক্ত দেহটা দেখে নুসরাত কান্নায় ভেঙে পড়ল। রাফি কিছুক্ষণ পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর দ্রুত আবিরকে পাজাকোলা করে গাড়িতে তোলো। হাসপাতালের ইমার্জেন্সি গেটে যখন আবিরকে নিয়ে আসা হলো তখন তার নাড়ির স্পন্দন খুব ক্ষীণ। রাফির সারা শরীর আবিরের রক্তে ভিজে গিয়েছিল। তার চোখ দিয়ে তখন জল পড়ছিল, কিন্তু সেই জলের সাথে মিশেছিল প্রচন্ড রাগ। রাফি, আবিরের এই অবস্থা কে করলো? ও তো তিশা আপুর সাথে কথা বলতে গিয়েছিল, তাহলে এমন কেন হলো? আর কে করবে? ওই তৃষা ছাড়া আর কারো এই সাহস নেই। ও তো বড় লোকের মেয়ে, আভিজাত্যের দম্ভ ওর রক্তে। আমাদের সাথে ও শুধু নাটক করেছে। আবিরকেও আজ মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে নিজের ইগো বাঁচাতে। তৃষা চৌধুরী, এই কাজটা তুমি ঠিক করলে না। আমার বন্ধুর এক ফোঁটা রক্তের বদলা আমি তোমার থেকে নিয়ে ছাড়বো। তুমি ওকে ভালোই বাসনি কোনোদিন, শুধু ওর আবেগ নিয়ে খেলেছো। রাফি আর নুসরাত যখন হাসপাতালে করিডোরে অস্থির হয়ে পায়চারি করছিল তখন শহরের অনুপ্রান্তে আরমান চৌধুরী আলিশান প্রাসাদে ভিন্ন এক পরিস্থিতিতে চলছিল। তিশাকে তার শোয়ার ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছে। সে পাগলের মতো দরজায় ধাক্কা দিচ্ছিল আর চিৎকার করছিল। তার দুহাত তখনও আবিরের রক্তে মাখা। তিশা মেঝেতে বসে নিজের হাতের দিকে তাকিয়ে টুকটে কেঁদে উঠল। আবির তুমি কথা বলো, কেন আমার হাতটা ছেড়ে দিলে? বাবা কেন এমন পাষাণ হলো? মা, ও মা, দয়া করে দরজাটা খোলো, আমাকে একবার হসপিটালে যেতে দাও। আবির যদি আমাকে না দেখে তবে ও লড়াই ছেড়ে দেবে। ও আমাকে ছাড়া বাঁচবে না মা। তৃষা মা, আমি নিরুপায়। তোর বাবা দরজার বাহিরে গার্ড বসিয়ে রেখেছে, চাবি ওর কাছে। তুই শান্ত হ মা, সৃষ্টিকর্তাকে ডাক। আমি খবর নেওয়ার চেষ্টা করছি আবির কেমন আছে। না মা, আমি শান্ত হতে পারছি না। আমার বুকের ভেতরটা জ্বলে ছারখার হয়ে যাচ্ছে। আবিরকে ওরা রড দিয়ে মেরেছে মা, আমি নিজের চোখে দেখেছি ওর মাথা ফেটে রক্ত বের হতে। আমি কেন ওর সামনে দাঁড়ালাম না? আমি কেন আগে মরলাম না? আমাকে যদি ওনারা নিয়ে যেতে চায় তবে আমি বিষ খাবো মা, কিন্তু আমি আবিরকে ছাড়া এই ঘরে এক মুহূর্তও থাকবো না। তিশা জানালার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। বৃষ্টির ফোঁটাগুলো আবার পড়তে শুরু করেছে। তিশার মনে হচ্ছিল প্রতিটা ফোঁটা যেন আবিরের যন্ত্রণার কথা বলছে। সে নিজের নখ দিয়ে নিজের হাতে আঁচড় কাটছিল। তার মনে হচ্ছিল সে যদি এখন আবিরের পাশে থাকতে পারত তবে তার মাথায় হাত বুলিয়ে দিত। আবির হয়তো এখন তাকেই খুঁজছে। হাসপাতালে সাদা আলো নিচে আবির যখন যন্ত্রণায় লড়ছিল তখন নিজের অন্ধকার ঘরে তিশা ছটফট করছিল। পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, মাথার ইনজুরিটা অনেক গভীর। আগামী 24 ঘন্টা আমাদের পর্যবেক্ষণে রাখতে হবে। যদি জ্ঞান না ফিরে তবে আমাদের হাতে আর কিছু করার থাকবে না। তৃষা চৌধুরী, তোমার এই নোংরা আভিজাত্যের শেষ আমি দেখে ছাড়বো। আমার বন্ধু যদি মারা যায় তবে তোমার ওই সোনার খাঁচা আমি পুড়িয়ে ছাই করে দেব। তুমি ওকে চিনতে ভুল করেছো তৃষা, কিন্তু আমি তোমাকে চিনতে আর ভুল করব না। তিশা মেঝেতে পড়ে থাকা আবিরের একটা রুমাল জড়িয়ে ধরে অঝরে কাঁদছিল। সেই রুমালটা তখনও আবিরের গায়ে ঘ্রাণ লেগেছিল, যা তিশাকে আরো বেশি অস্থির করে দিচ্ছিল। সে শুধু মনে মনে প্রার্থনা করছিল যেন আবির একবার চোখ মেলে তাকায়। আরমান চৌধুরীর অট্টালিকায় তখন হাহাকার চলছিল। তিশার রুমের দরজার বাইরে যখন জমদূতের মতো গার্ড দাঁড়িয়েছিল, আরমান চৌধুরী স্পষ্ট নির্দেশ দিয়ে গেছেন কোনোভাবে যেন তিশা ঘর থেকে বের হতে না পারে। সুফিয়া বেগম নিজের ড্রয়িং রুমের এক কোণে বসে মেয়ের আর্তনাদ শুনছিলেন। তিনি মনে মনে ভাবছিলেন আর কতদিন তার মেয়েটা এভাবে জীবন্ত লাশের মতো বেঁচে থাকতে হবে। বিয়ের পর থেকে তিশাকে তিনি কখনো প্রাণ খুলে হাসতে দেখেনি। শুধু না খেয়ে খেয়ে নির্ঘুম রাত কাটিয়ে মেয়েটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আরমান চৌধুরী আবিকে মেরে ফেলার হুমকি দিয়ে তিশাকে বাধ্য করেছিলেন এই বন্দি জীবন মেনে নিতে। কিন্তু আজ তিশার এই বুক ফাটা চিৎকার সুফিয়া বেগমের মাতৃত্বকে নাড়িয়ে দিল। তিনি আলমারি থেকে লকারের চাবিটা বের করলেন।
আমি আর সহ্য করতে পারছি না। আমার চোখের সামনে আমার কলিজার টুকরোটা শেষ হয়ে যাবে, আর আমি মা হয়ে শুধু তাকিয়ে দেখব। না, আজ আর ভয় পাবো না। সুফিয়া বেগম ধীর পায়ে তিশার ঘরের দিকে এগিয়ে গেলেন। গার্ডরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সুফিয়া বেগম চোখের তেজ দেখে তারা দমে গেল। তিনি গম্ভীর গলায় তাদের ওখান থেকে সরে যেতে বললেন এবং কাপা কাপা হাতে তালাটা খুলেন। দরজা খোলার শব্দ পেতেই তিশা মেঝে থেকে ধরফড়ে উঠে দাঁড়ালো। সে ভাবতেই পায়নি এই মাঝরাতে কেউ তার মুক্তিদাতা হয়ে আসবে। দরজায় নিজের মাকে দেখে তিশা বিস্ময় বিমূঢ় হয়ে গেল। মা, তুমি এখানে এই সময়? বাবা যদি জানতে পারেন তবে তো তোমার উপরে অনেক বড় বিপদ নেমে আসবে। মা, তুমি কেন দরজা খুললে? যা মা, তুই চলে যা, তোর আবিরের কাছে চলে যা। আমি অনেক দিন ধরে দেখছি তুই কিভাবে তিল তিল করে মরছিস। তোর এই আত্মনাদ শোনার চেয়ে তোর বাবার রাগ সহ্য করা আমার কাছে অনেক সহজ। আমি মা হয়ে তোকে আর এই নরকে আটকে রাখতে পারবো না। কিন্তু মা, গার্ডরা তো তোমাকে ছাড়বে না। বাবা ফিরলে তো প্রলয় ঘটে যাবে। তুমি একা সামলাতে পারবে তো? বাকিটা আমি দেখে নেব তৃষা, তুই আর এক মুহূর্ত দেরি করিস না। তোর আবির হয়তো এখন তোকেই খুঁজছে। ও যদি তোকে পাশে না পায় তবে ও ফেরার শক্তি পাবে না। যা মা, পেছনে দরজা দিয়ে বেরিয়ে যা। নিচে নাসরিন দাঁড়িয়ে আছে, ও তোকে হাসপাতালে পৌঁছে দেবে। তিশা মায়ের আদেশ পাওয়া মাত্রই আর 1 সেকেন্ড নষ্ট করলো না। সে তার মায়ের পায়ে হাত দিয়ে কদম বসি করলো এবং চোখের জল মুছতে মুছতে ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল। শীতে নামার সময় তার মনে হচ্ছিল সে আজ খাঁচা থেকে মুক্তি পাওয়া এক বন্দি পাখি। সুফিয়া বেগম দরজার চৌকাঠে দাঁড়িয়ে মেয়ের চলে যাওয়াটা দিকে তাকিয়ে রইলেন। তার চোখের জল তখন থামলো, মুখে ছিল এক তৃপ্তির হাসি। তিনি জানতেন আজ রাতে হয়তো তার কপালে অনেক লাঞ্ছনা আছে, কিন্তু তার মেয়ের ভালোবাসা বাঁচাতে পেরে তিনি আজ গর্বিত। তিশা মনে মনে বলছে, আমি আসছি আবির, তুমি আমাকে একা ফেলে যেতে পারো না। মা আমাকে পাঠিয়েছে তোমার কাছে। আমি আর কারো ভয় পাই না। আজ থেকে আমি শুধু তোমার। তিশা বাগানের অন্ধকারে মিশে গেল। পেছনের গেটে বিশ্বস্ত ড্রাইভার নাসের গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। তিশা গাড়িতে উঠতে নাসেরকে নির্দেশ দিল সর্বোচ্চ গতিতে গাড়ি চালাতে। রাতে নিস্তব্ধতা চিরে গাড়িটি হাসপাতালের দিকে ছুটতে লাগলো। তিশার সারা শরীরে তখনও আবিরের রক্ত শুকিয়ে যাওয়া রক্তের দাগ লেগে আছে, যা তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল যে তার লড়াই এখনো শেষ হয়নি। অন্যদিকে হাসপাতালে তখনও রাফি আইসিইউর বাইরে বসে প্রার্থনা করছিল। সে জানতো না তিশা চৌধুরী সব বাধা ডিঙ্গিয়ে তার প্রিয়তমর টানে ছুটে আসছে। যদি আবিরের কিছু হয় তবে আমি কাউকে ক্ষমা করব না। তৃষা চৌধুরীকে তো নয়, কিন্তু ও কি আসবে? ও কি সত্যিই আবিরকে ভালোবাসে? হাসপাতালে করিডোরে তখনও যমরাজ আর জীবনের লড়াই চলছিল। তৃষা গাড়ির সিটে বসে থরথর করে কাঁপছিল আর মনে মনে শুধু দোয়া পড়ছিল। তার মনে হচ্ছিল প্রতিটা সিগন্যাল যেন অন্তকালের মতো দীর্ঘ। সে শুধু একটাই প্রার্থনা করছিল, আবির তুমি শুধু একবার চোখ খোলো, আমি তোমার সব অপমান ধুয়ে দেব। হাসপাতালের করিডোরে তখন মৃত্যুর হিমশীতল নীরবতা বিরাজ করছিল। আইসিইউর বাইরে রাফি মাথা নিচু করে বসেছিল, তার চোখে জল আর মনে প্রচন্ড ক্ষোভ। ঠিক সেই সময় করিডোরের শেষ প্রান্ত দিয়ে হন্তদন্ত হয়ে তিশাকে আসতে দেখে রাফি বাঘের মতো গর্জে উঠে দাঁড়িয়ে পড়ল। তিশার আলুথালু চুল, পরনের কাপড় ধুলোয় মলিন, আর চোখে মুখে রাজ্যের আতঙ্ক। সে সরাসরি আইসিইউর দরজার দিকে এগোতে চাইল। একদম এক পাও এগোবে না তৃষা চৌধুরী। তোমার সাহস তো কম না? যে ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছো তাকে আবার দেখতে এসেছো। তোমার ওই বিষাক্ত ছায়া যেন আমার বন্ধুর উপর না পড়ে। এক্ষুনি এখান থেকে চলে যাও। রাফি, দয়া করে আমার পথ ছাড়ো। আমি আবিরকে একবার দেখতে চাই। ও কেমন আছে আমাকে বলো। ডাক্তাররা কি বলছেন? তোমার জেনে কি লাভ? তুমি তো তোমার কাজ শেষ করে দিয়েছো। তোমার ওই জানোয়ার বাবা আর তার পোশাক গুন্ডারা মিলে আবিরের মাথা ফাটিয়ে দিয়েছে। এখন কি মরা মুখ দেখতে এসেছো? তোমার আভিজাত্যের নেশা কি এখনো মেটেনি? চলে যাও বলছি। আমি কোথাও যাব না রাফি। আবির আমার স্বামী, ওর পাশে থাকার অধিকার আমার সবার আগে। তুমি আমাকে বাধা দেওয়ার কেউ নও। তোমার স্বামী? বাহ, চমৎকার বললে তো। এতদিন কোথায় ছিল তোমার এই স্বামী ভক্তি? যখন ওকে সবার সামনে ছোট লোক বলে অপমান করতে, তখন কি মনে ছিল না তোমার স্বামী? আর আজ যখন নিজের বাবাকে দিয়ে ওকে মৃত্যুর মুখে ঠেলে দিলে, তখন স্বামী বলে মায়া কান্না কাঁদছ। তোমার মতো স্বার্থপর মেয়ে আমি জীবনে দেখিনি তৃষা। মুখ সামলে কথা বলো রাফি। আমি আবিরের কোনো ক্ষতি চাইনি। আমি স্বপ্নেও ভাবিনি বাবা এমন কিছু করবেন। আমি ওকে বাঁচানোর জন্য সব বাধা
ভেঙে এখানে এসেছি। তুমি জানো না আমি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। পরিস্থিতি তো তৈরি করেছো তুমি আর তোমার ওই অহংকারী পরিবার। আবির তোমাকে পাগলের মতো ভালোবাসতো বলেই আজ ও এই জমের দুয়ারে শুয়ে আছে। তোমার এই দামি রক্তের চেয়ে আমার বন্ধুর জীবন অনেক বেশি দামি ছিল। তুমি শুধু ওর আবেগ নিয়ে খেলেছো, ওকে ব্যবহার করেছো নিজের একঘেয়েমি কাটাতে। এখন দয়া করে নাটক বন্ধ করো আর বিদায় হও। তিশা নিজেকে সামলাতে পারল না, সে রাফির কলা চেপে ধরলো। তার চোখ দিয়ে তখন টপ টপ করে জল পড়ছে, কিন্তু সেই জলের ভিতরে ছিল এক অদ্ভুত তেজ। রাফি, তুমি আমাকে চেনো না আমি আবিরকে কতটা ভালোবাসি তা বিচার করার ক্ষমতা তোমার নেই। আমি ওকে হারানোর ভয়ে এতদিন মুখ বুজে সব সহ্য করেছি। আজ যদি ওর কিছু হয়ে যায় তবে আমি আরমান চৌধুরীকেও ছেড়ে দেব না। আমি বলছি আমি যাব না মানে যাব না। আবিরের জ্ঞান না ফেরা পর্যন্ত আমি এই দরজার সামনেই দাঁড়িয়ে থাকবো। দাঁড়িয়ে থাকো তবে, কিন্তু মনে রেখো আবির যদি চোখ মেলে তোমায় দেখে তবে ও হয়তো আবার মরে যাবে। কারণ সবচেয়ে বড় ক্ষতটা কোনো রডের বাড়ি নয়, বরং তোমার দেওয়া অবহেলা। তোমার এই রাজকীয় উপস্থিতি এখানে কেউ চায় না। তিশা দেওয়ালে পিঠ ঠেকিয়ে মেঝের উপর বসে পড়ল। সে আইসিউর কাছে জানালার ওপাশে আবিরে ব্যান্ডেজ করা মাথা আর নাকে লাগানো অক্সিজেন নলটা দেখতে পাচ্ছিল। তার মনে হচ্ছিল প্রতিটা যন্ত্রের শব্দ যেন তাকে বিদ্রুপ করছে। সে নিজের কপালটা দেওয়ালে ঠেকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আবির, তুমি একবার চোখ খোলো। তুমি না বললে আমি কখনো তোমার সামনে আসবো না, কিন্তু এইভাবে চলে যেও না। আমি সব ছেড়ে দেবো আবির, সব। আমি শুধু তোমায় চাই। রাফি যাই বলুক, আমি জানি তুমি আমার ডাক শুনতে পাচ্ছ। তুমি ফিরে এসো আবির। নুসরাত দূর থেকে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। তার মনে হচ্ছিল তিশার চোখের জলটা আজ মিথ্যে নয়, কিন্তু রাফি জেদ আর আবিরের এই করুণ অবস্থা সবকিছুকে যেন বিষাক্ত করে তুলেছে। হাসপাতালের ওই নিস্তব্ধ করিডোরে তিশার বুক ফাটা আর্তনাদ আর রাফির পাথরের মতো কঠিন নীরবতা এক ভয়াবহ ট্র্যাজেডি তৈরি করছিল। বাইরে তখনও আবিরাম বৃষ্টি পড়ছে, যেন প্রকৃতির চোখও আজ বিষাদের ছায়া। আইসিউর বাইরের করিডোর তখন এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। রাফির তীব্র যন্ত্রণা আর তিশার বুক ফাটা আর্তনাদ বাতাসকে ভারী করে তুলছিল। ডাক্তাররা ভেতরে শেষ চেষ্টা করছিল, কিন্তু মনিটরের হৃদস্পন্দনের রেখাটি ক্রমশ সোজা হয়ে আসছিল। তিশা নিজেকে সামলাতে না পেরে আইসিউর দরজায় পাগলের মতো করাঘাত করতে লাগলো। তার কান্না এখন আর কেবল চোখের জল নেই, তা ছিল এক আত্মচিৎকার। আবির, তুমি কি শুনতে পাচ্ছ? আমি এসেছি আবির। আমি সব ভেঙে সব দেওয়াল গুড়িয়ে তোমার কাছে এসেছি। তুমি আমাকে এইভাবে একা ফেলে যেতে পারো না। তুমি না বলেছিলে আমি তোমার শক্তি? তবে আজ কেন তুমি এত দুর্বল হয়ে শুয়ে আছো? ফিরে এসো আবির, প্লিজ ফিরে এসো। তৃষা চৌধুরী, নাটক বন্ধ করো। ডাক্তাররা ভেতরে কাজ করছেন। তোমার এই চিৎকার ওকে আরো বিপদে ফেলছে। চলে যাও এখান থেকে। ওর জানটা অন্তত শান্তিতে যেতে দাও। না রাফি, ও যাবে না। আমি জানি ও আমার ডাক শুনতে পাচ্ছে। আবির, তুমি যদি আজ চোখ না খুলো তবে আমি এই হসপিটালের মেঝেতেই নিজের প্রাণ দেব। তুমি কি চাও আমি মরে যাই? তুমি কি চাও তোমার তৃষা চিরকালের মতো হারিয়ে যাক? ওঠো আবির, আমাদের সেই গোপন বিয়ের কসম, আমাদের সেই বৃষ্টির দিনের কসম, তুমি ফিরে আসো। ঠিক সেই মুহূর্তে আইসিউর ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ শোনা গেল। ইসিজি মনিটরে সেই মরণ ঘন্টার মতো শব্দটা হঠাৎ বদলে গেল। ডাক্তাররা অবাক হয়ে দেখলো যে হৃদস্পন্দন প্রায় থেমে গিয়েছিল, তা আবার ধকধক করে স্পন্দিত হতে শুরু করেছে। আবিরের আঙ্গুলগুলো সামান্য নড়ে উঠল। তার বন্ধ চোখের পাতা বেয়ে এক ফোঁটা গরম জল গড়িয়ে পড়ল। প্রধান ডাক্তার দ্রুত পরীক্ষা করে বাইরে বেরিয়ে এলেন, তার চোখে মুখে বিস্ময় আর আনন্দ। এটা মিরাক্কেল, এটা সত্যি একটা মিরাক্কেল। আমরা আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু পেশেন্ট হঠাৎ রেসপন্স করতে শুরু করেছে। মনে হচ্ছে বাইরের কারোর গলার সুর বা আবেগ ওর অবচেতন মনে আঘাত করেছে। ওর জ্ঞান ফিরছে। কি বলছেন ডাক্তারবাবু? আবির ঠিক আছে? ওর জ্ঞান ফিরেছে? হ্যাঁ, ওর হার্টবিট এখন স্টেবল। ও বিড়বিড় করে কার যেন নাম ডাকছে। সম্ভবত ও কোনো মহিলার ডাক শুনে ফিরে এসেছে। আপনারা এখন চাইলে দূর থেকে ওকে দেখতে পারেন, তবে ডিস্টার্ব করবেন না। তিশা তখন আইসিউর জানালার কাছের উপর হাত রেখে ফুপিয়ে কাঁদছিল। সে দেখলো আবির খুব ধীরে ধীরে চোখ মেলছে। আবিরের চোখের দৃষ্টি ঘোলাটে থাকলো, সে যেন কাউকে খুঁজছে। তিশা কাছের ওপাশ থেকে নিজের হাতটা নাড়ল। আবির, আমি এখানে, আমি আছি তোমার পাশে। আর কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমি সব ছেড়ে দিয়েছি আবির, শুধু তোমার জন্য। তৃষা আপু, আমি ভুল ছিলাম।
আমি ভেবেছিলাম আপনি ওকে ঘৃণা করেন, কিন্তু আজ বুঝলাম আপনার ভালোবাসার জোর কতটুকু। ও সত্যি আপনার ডাক শুনে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে। আমাকে ক্ষমা করে দেবেন। ক্ষমা চাওয়ার কিছু নেই রাফি। তুমি ওর বন্ধু, তুমি ওকে ভালোবেসেছো বলেই আমাকে ঘৃণা করেছিলে, কিন্তু এখন দেখো আমাদের আবির ফিরে এসেছে, ও আমাদের সবার মাঝে ফিরে আসছে। তিশা আপু, আপনি সত্যিই গ্রেট। আপনার এই আকুতি আজ আবিরকে পুনর্জন্ম দিল। এখন আর কোনো লুকোচুরি নয়, এবার শুধু ভালোবাসা। কিছুক্ষণ পর ডাক্তাররা তিশাকে অনুমতি দিলেন ভেতরে যাওয়ার জন্য। তিশা ধীর পায়ে আইসিইউর ভেতরে ঢুকলো। আবিরের পাশে গিয়ে বসে তার ব্যান্ডেজ করা কপালে আলতো করে হাত রাখলো। আবির তখন খুব ক্ষীণ স্বরে কিছু একটা বলার চেষ্টা করছিল। তিশা নিজে কান আবিরের ঠোঁটের কাছে নিয়ে এলো। তৃষা, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। আমি তোমার কণ্ঠ শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল তুমি অনেক দূর থেকে আমাকে ডাকছো। আমি কোথাও যাইনি আবির, আমি এখানেই ছিলাম, আর কখনো তোমাকে ছেড়ে যাব না। বাবা যাই করুক, দুনিয়া যাই বলুক, আমি শুধু তোমার। তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমাকে ক্ষমা করো তৃষা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। নুসরাতের সাথে ওই নাটকটা তোমাকে ফেরানোর জন্য করেছিলাম। চুপ করো আবির, ওসব এখন থাক। তুমি ফিরে এসেছো, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। এখন থেকে আমরা একসাথে লড়বো। আরমান চৌধুরীর মেয়ে আজ থেকে আরমান চৌধুরীর শত্রু হতেও রাজি, শুধু তোমার জন্য। হাসপাতালে সেই ঘরটিতে তখন এক মায়াবী নিস্তব্ধতা। আবির তিশার হাতটা শক্ত করে ধরে রাখলো, যেন এই হাতটা ছেড়ে দিলে সে আবার হারিয়ে যাবে। বাইরে ভোরের আলো ফুটতে শুরু করেছে। অন্ধকারে পর্দা সরিয়ে এক নতুন সকালের সূচনা হচ্ছে। তিশা আবিরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মনে মনে প্রতিজ্ঞা করলো এই ভালোবাসা সে আগলে রাখবে শেষ নিঃশ্বাস পর্যন্ত। আরমান চৌধুরীর আলিশান ড্রয়িং রুমে তখন যেন নরক নেমে এসেছে। তিশা বাড়ি থেকে পালিয়েছে শোনার পর আরমান চৌধুরীর চিৎকার দেওয়ালের পলেস্তারা খসিয়ে দেওয়ার মতো তিনি সুফিয়া বেগমের সামনে গিয়ে বাঘের মতো গর্জাচ্ছিলেন। সুফিয়া, তুমি নিজে হাতে আমার মান সম্মান ধুলে মিশিয়ে দিলে। তুমি জানো তুমি কি করেছো? আমার ঘরের মেয়ে মাঝরাতে একটা বেকারি ছেলের জন্য ঘর ছেড়ে পালিয়েছে, আর তুমি তাকে চাবি দিয়ে সাহায্য করলে। হ্যাঁ আরমান, আমি করেছি, কারণ আমি মা। আমি আর দেখতে পারছিলাম না আমার মেয়েটা একটা জীবন্ত লাশের মতো এই ঘরে পচে মরছে। তুমি ওর সুখ কেড়ে নিয়েছো, ওর হাসি কেড়ে নিয়েছো। আমি ওকে ওর জীবনের কাছে পৌঁছে দিয়েছি। ওর জীবন? ওই রাস্তা ছেলেটা ওর জীবন? আর আমি যে ওকে এতকাল রাজভোগ করে বড় করলাম, তার কোনো দাম নেই। আমি ওই আবিরকে আজ পৃথিবীর বুক থেকে সরিয়ে দেব। ও যদি বেঁচে থাকে তবে তিশাকে ফেরানো যাবে না, তাই ওই ছেলের মরণই হবে একমাত্র পথ। তুমি পাগল হয়ে গেছো আরমান। ও একটা মানুষ, আর দিশার স্বামী। তুমি কি নিজের মেয়ের সিথির সিঁদুর মুছতে চাও? এতটা নিষ্ঠুর হয়েও না। স্বামী? এটা আমার কাছে একটা বড় আপদ। গাড়ি বের করো। খবর নিয়েছি ওরা শহরের এই সিটি হাসপাতালে আছে। আজ রাতে আমি আমার সব হিসাব চুকিয়ে দেব। ওই ছেলেটাকে আমি চিরতরে থামিয়ে দেব। আরমান চৌধুরী ঝড়ে বেগে ঘর থেকে বেরিয়ে গেলেন। সুফিয়া বেগম ধপাস করে বসে পড়লেন। তিনি জানতেন আরমান চৌধুরী যা বলেন তা করতে দ্বিধা করেন না। অন্যদিকে হাসপাতালের আইসিইউর বাইরে তিশা আবিরের হাত ধরে বসেছিল। আবির সবেমাত্র একটু সুস্থ অনুভব করছিল। ঠিক সেই মুহূর্তে করিডোরে ভারী বুটের শব্দ শোনা গেল। আবির, তুমি চিন্তা করো না, আমি আছি। তোমাকে আর কেউ আঘাত করতে পারবে না। তৃষা, আমার ভয় লাগছে। তোমার বাবা হয়তো সব জেনে গেছেন। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। ওনার রাগ আমি জানি। আবির কথা শেষ হতে না হতে আইসিইউ দরজা লাথি মেরে খুলে ফেলেন আরমান চৌধুরী। পেছন তার সহস্র বডিগার্ড। তিশা লাফ দিয়ে উঠে আবিরের সামনে ঢাল হয়ে দাঁড়ালো। রাফি আর নুসরাত বাধা দিতে এলে গার্ডরা তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সরে যাও তৃষা, অনেক নাটক হয়েছে। আজ এই আপদটাকে আমি নিজের হাতে শেষ করব। আমার মেয়েকে ঘরছাড়া করার সাহসও পায় কোত্থেকে? খবরদার বাবা, এক পাও এগোবে না। তুমি যদি আবিরকে মারতে চাও তবে আগে আমাকে মারতে হবে। ওর গায়ে হাত দেওয়ার আগে আমার লাশের উপর দিয়ে যেতে হবে তোমার। তোমার জন্য আমার মায়া মরে গেছে আজ তৃষা, সরিয়ে দাও ওকে। আরমান চৌধুরী ইশারায় দুজন গার্ড এসে দিশাকে জোর করে ধরে সরিয়ে নিল। আরমান চৌধুরীর পকেট থেকে একটা ধারালো ছড়া বের করে আবির দিকে এগিয়ে গেলেন। আবির তখনও বেডে সহ নড়াচড়া করার শক্তি নেই তার। তিশা চিৎকার করে হাত পা ছোড়াছুড়ি করছিল, কিন্তু গার্ডদের হাত থেকে নিজেকে মুক্ত করতে পারছিল না। বাবা, না, দয়া করো বাবা,
ও মরে যাবে। রাফি বাঁচাও ওকে। আবির। আরমান চৌধুরী যখন ছোঁয়াটা উঁচিয়ে আবিরের বুকে বসাতে যাবেন তখনই আবির ক্লান্ত চোখে আরমান চৌধুরীর দিকে তাকালো। সেই চোখে ভয় ছিল না, ছিল এক অদ্ভুত করুণা। আরমান চৌধুরী এক মুহূর্তের জন্য থমকে গেলেন, কিন্তু তার জেদ তার বিবেকের চেয়ে বড়। ঠিক সেই চরম মুহূর্তে করিডোর দিয়ে একদল পুলিশ দৌড়ে এলেন। সুফিয়া বেগম বুদ্ধি করে আগেই পুলিশ পাঠিয়েছিলেন। আরমান চৌধুরী, হাত নামান। আপনি অ্যারেস্ট। খুনের চেষ্টার অভিযোগে আপনাকে আমাদের সাথে যেতে হবে। আরমান চৌধুরী অবাক হয়ে দেখলেন চারপাশ ঘিরে ফেলেছে পুলিশ। তিশা গার্ডদের হাত থেকে ছাড়া পেয়ে আবিরকে জড়িয়ে ধরল। আরমান চৌধুরীর আগে কাঁদছিলেন, কিন্তু পুলিশের বন্দুকের সামনে তিনি আজ নিরুপায়। তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হতে লাগলো। যাওয়ার সময় তিনি একবার তিশার দিকে তাকালেন। তিশার চোখে তখন শুধু ঘৃণা। তৃষা, সব শেষ হয়েছে তো? আমরা কি এবার শান্তিতে থাকতে পারবো? হ্যাঁ আবির, কেউ আর আমাদের মাঝে আসবে না। বাবা নিজের পাপের সাজা পাবেন। আমি এখন থেকে সারা জীবন শুধু তোমার। হাসপাতালে সেই রক্তাক্ত রাতটি শেষ পর্যন্ত এক নতুন ভরে দেখা পেল। আবির তিশার বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো। দীর্ঘদিনের সংগ্রাম আর যন্ত্রণার পর আজ তারা সত্যি একে অপরের হতে পারল। রাফিয়া নুসরাত দূর থেকে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে চোখে জল মুছল। ভালোবাসার জয় সে সবসময়ই হয়, তা আজ আবার প্রমাণিত হলো। আরমান চৌধুরী গ্রেপ্তারের পর কেটে গেছে বেশ কয়েকটি মাস। হাসপাতালে সেই বিভীষিকাময় রাত এখন কেবল এক দুঃস্বপ্ন। আবির এখন পুরোপুরি সুস্থ। তার মাথায় সেই আঘাতের চিহ্নটা এখনো আছে, যা তাকে বারবার মনে করিয়ে দেয় তাদের ভালোবাসার অগ্নি পরীক্ষার কথা। আরমান চৌধুরী নিজের ভুল বুঝতে পেরে জেল থেকে জামিনে বেরিয়ে বর্তমানে নির্ভীতে দিন কাটাচ্ছেন। তিনি এখন আর সেই অহংকারী বাবা নন, বরং এক অনুতপ্ত বাবা। আজ আবির আর তিশার আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান। লাল বেনারসি শাড়িতে তিশাকে অপার্থিব সুন্দর লাগছে। আবির শেওয়ানি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখছিল। ঠিক তখনই রাফি ঘরে ঢুকলো। বিয়ের কিরে মজনু সাহেব, আজ তো তোকে রাজপুত্রের মতো লাগছে। বিশেষ কর, তোদের এই দিনটা দেখার জন্য আমি কত অপেক্ষা করেছি। আজ থেকে আর কোনো লুকোচুরি নেই, কোনো আড়াল নেই। তুই এখন সবার সামনে বুক ফুলিয়ে বলতে পারবি তৃষা চৌধুরী তোর বউ। সব তোর জন্য রাফি। তুই আর নুসরাত যদি সেদিন ওই নাটকটা না করতে, তবে হয়তো তৃষা আজও নিজের ইগোর খাঁচায় বন্দি থাকতো। তোদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ধুর পাগল, বন্ধুর জন্য এটুকু করবো না? এখন চল, কাজী সাহেব অপেক্ষা করছেন। তৃষা আপু তো কখন থেকে তোকে দেখার জন্য অস্থির হয়ে আছেন। সুফিয়া খালামা তোকে ডাকছেন। বিয়ের আসরে সুফিয়া বেগম আজ সব থেকে বেশি খুশি। তিনি আবিরের মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করলেন। তিশা লাজুক হাসিতে মাথা নিচু করে বসেছিল। আবির গিয়ে তিশার পাশে বসলো। নুসরাত তিশার কানের কাছে গিয়ে ফিসফিস করে কিছু একটা বলতে তিশা খিলখিল করে হেসে উঠল। তিশা আপু, আজ কিন্তু আবিরকে বকা দেওয়া নিষেধ। আজ ও শুধু আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য। দেখুন তো ছেলেটা আপনার জন্য কত মার খেয়েছে। নুসরাত, তুমি থামবে? আমি তো জানি তুমি আর রাফি মিলে আমাদের কত জ্বালিয়েছো। তবে তোমাদের ওই জেলানি প্ল্যানটা না থাকলে আজ হয়তো আমি এখানে থাকতাম না। আবির, তুমি কি এখনো আমাকে ভয় পাও যেমনটা কলেজে পেতে? ভয় তো একটু পাই তৃষা। তুমি যখন ওই রাগী চোখে তাকাও তখন আমার এখনো হার্টবিট বেড়ে যায়। তবে এখন সেই ভয়ের সাথে অনেক বেশি শ্রদ্ধা আর ভালোবাসা মিশে আছে। তুমি আমার জন্য নিজের পরিবার ছেড়েছ, আভিজাত্য ছেড়েছ। আমি তোমাকে সারা জীবন রানীর মতো আগলে রাখবো। আমি রানী হতে চাই না আবির, আমি শুধু তোমার হতে চাই। আমাকে সেই আগের মতো করে ধমক দেবে তো? বলবে তো যে আমি কেন ডিস্টার্ব করছি? ওটা ভেবে দেখতে হবে। তবে এখন আমার একটাই কাজ, তোমার ওই অভিমানী মুখটা সবসময় হাসিতে ভরিয়ে রাখা। কাজী সাহেব, আপনি কি শুরু করবেন? আমি আর দেরি সইতে পারছি না। কাজী সাহেব মুচকি হেসে বিয়ের খাতা এগিয়ে দিলেন। সবার উপস্থিতিতে আবির আর তিশার আবার নতুন করে কবুল বলল। এবার আর কোনো অন্ধকার নির্জন রুম নয়, বরং শত মানুষের হাসি মুখে আর আশীর্বাদের মাঝে তারা এক হলো। বিয়ে শেষ হওয়ার পর আরমান চৌধুরী ধীর পায়ে তাদের সামনে এসে দাঁড়ালেন। তাকে দেখে আসলে কিছুটা নিস্তব্ধতা নেমে এলো। আবির বাবা, আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার যোগ্য নই। আমি আভিজাত্যের নেশা অন্ধ হয়ে গিয়েছিলাম। আজ আমি রিক্ত নিঃস্ব। আমার মেয়েকে তুমি যতটা ভালোবাসা, আমি বাবা হয়েও তার অর্ধেক ভালোবাসতে পারিনি। তুমি কি আমাকে ক্ষমা করতে চাও? বাবা,
আপনি তৃষার বাবা, আপনি যা করেছেন তা আমাদের নিরাপত্তার কথা ভেবেই করেছেন হয়তো, কিন্তু পথটা ভুল ছিল। আপনার উপর আমার কোনো ক্ষোভ নেই। আপনি আজ আমাদের দোয়া নিতে এসেছেন, এটাই বড় পাওনা। বাবা, আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি তোমাকে ঘৃণা করি না বাবা, আমি শুধু চেয়েছিলাম তুমি আমাকে বোঝো। আজ থেকে আমরা সবাই আবার এক পরিবার হয়ে থাকবো। আমি ধন্য মা। আবির, আজ থেকে আমার যা আছে সবকিছু তোমাদের। আমি এখন শুধু তোমাদের সুখ দেখতে চাই। আমার মেয়েটাকে তুমি দেখে রেখো বাবা। আরমান চৌধুরী আবির আর তিশার হাত জোড়া এক করে দিলেন। সুপিয়া বেগম খুশিতে কেঁদে ফেলেন। বাসঘরে তখন আবির আর তিশা যখন আবির আর তিশা একা হলো, জানালার বাইরে তখন আবার ঝুম বৃষ্টি শুরু হয়েছে, ঠিক যেমনটা তাদের বিয়ের সেই প্রথম দিনটিতে ছিল। তিশা জানালার ধারে গিয়ে দাঁড়ালো। আবির পেছন থেকে এসে তিশার কাঁধে হাত রাখলো। আবির, মনে আছে সেই বৃষ্টির দিনটার কথা, যেদিন আমরা প্রথমবার কবুল বলেছিলাম? মনে থাকবে না কেন? সেদিন তুমি ছিলে আমার সিনিয়র আপু, যে আমাকে শাসন করত, আর আজ তুমি আমার অর্ধাঙ্গিনী, যে আমার জন্য সব ত্যাগ করেছে। তৃষা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমাদের এই প্রেমের গল্পটা হবে অমর। কোনো অহংকার, কোনো বিভেদ আর আমাদের স্পর্শ করতে পারবে না। আমি জানি আবির, তুমি যখন আমার পাশে থাকো তখন আমার মনে হয় আমি পুরো পৃথিবী জয় করতে পারি। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? মৃত্যু ছাড়া আমাদের আলাদা করার ক্ষমতা কারো নেই তৃষা। আজ থেকে তুমি শুধু আমার, আর আমি সারা জীবনের জন্য তোমার কেনা গোলাম। তিশা হেসে দিয়ে আবির বুকে মাথা রাখলো। বাইরে বৃষ্টির শব্দ আর ভেতরে এক পবিত্র ভালোবাসার সুর। দীর্ঘদিনের সংগ্রাম, রক্তপাত আর যন্ত্রণার পর আজ তারা শান্তির বন্দরে পৌঁছেছে। সিনিয়র বড়লোক আপু আর জুনিয়র মধ্যবিত্ত ছেলের অসময় সম্পর্কের এই বাক্যটি আজ এক সার্থক পরিণতি দেখা পেল। তাতে জীবনের নতুন সূর্য উদিত হলো, যেখানে নেই কোনো অন্ধকার, আছে শুধু এক অন্তহীন ভালোবাসা। বিয়ের কয়েক মাস কেটে গেছে। আরমান চৌধুরী এখন আগে চেয়ে অনেক শান্ত। তিনি মাঝে মধ্যে মেয়ের বাড়িতে এসে সময় কাটান। আজ আবির আর তিশা নতুন ফ্ল্যাটে বৃষ্টির এক মায়াবী রাত নেমে এসেছে। জানালার বাইরে ঝুম বৃষ্টি আর ঘরের ভেতর মৃদু নীল আলোর আভা। আবির অফিসের কাজ শেষ করে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির শব্দ শুনছিল। হঠাৎ পেছন থেকে একজনের নরম হাত তাকে জড়িয়ে ধরল। তিশার গায়ে সেই চেনা পারফিউমের সুবাস আবিরের ক্লান্তি নিমেষে উধাও হয়ে গেল। কি ব্যাপার মিস্টার হাজবেন্ড, একা একা বৃষ্টি দেখছো যে? আমাকে ছাড়া বৃষ্টি বিলাস করার পারমিশন তোমাকে কে দিল? পারমিশন তো কেউ দেয়নি তৃষা। আসলে ভাবছিলাম সেই কলেজের দিনগুলোর কথা। তুমি যখন আমাকে কড়া চোখে ধমক দিতে, তখন কি কখনো ভেবেছিলে যে একদিন তুমি এভাবে আমার কাঁধে মাথা রেখে বৃষ্টি দেখবে? একদম না। তখন তো তুমি ছিলে সেই ভীত জুনিয়র যে আমার ভয়ে কাঁপতে, কিন্তু আমি জানতাম তোমার এই শান্ত চোখের আড়ালে একটা জেদি প্রেমিক লুকিয়ে আছে। আচ্ছা আবির, সত্যি করে বলো তো, তখন কি আমাকে খুব ডাইনি মনে হতো? ডাইনি ঠিক নয়, তবে হিটলার মনে হতো। কিন্তু এখন মনে হয় সেই শাসনের আড়ালে কত গভীর ভালোবাসা লুকিয়েছিল। তৃষা, তুমি আমার জন্য যা করেছো তা কোনো রাজকুমারীও হয়তো করতো না। তিশা আবিরের সামনে এসে দাঁড়ালো। বৃষ্টির ছাট এসে তিশার চুলে লেগেছে। কয়েকটা জলবিন্দু তার কপালে মুক্তোর মতো চিকচিক করছে। আবির আলতো করে তিশার চিবুক ধরে তার চোখের দিকে তাকালো। তিশার চোখে তখন অসীম তৃপ্তি আর ভালোবাসা। অনেক হয়েছে অতীত নিয়ে কথা, এখন বর্তমানে আসো। আজ রাতে কিন্তু আমি তোমাকে ছাড়ছি না। চলো, আজ আমরা বৃষ্টিতে ভিজবো, একদম সেই প্রথম দিনের মতো। পাগল নাকি তৃষা? এই মাঝরাতে বৃষ্টিতে ভিজলে তোমার ঠান্ডা লেগে যাবে। তাছাড়া কাল সকালেই তোমার একটা জরুরি মিটিং আছে না? ধুর, মিটিং কাল দেখা যাবে। আজ আমি কোনো বড়লোক বাবার মেয়ে নই, আমি কোনো অফিসের বস নই। আজ শুধু তোমার সে পাগলি বউ। চলো না আবির, প্লিজ। তিশা আবিরের হাত ধরে এক প্রকার টেনে বারান্দার খোলা অংশে নিয়ে গেল। বৃষ্টির ঝাপটা সরাসরি তাদের দুজনের গায়ে এসে লাগলো। আবির তিশাকে নিজের বুকের সাথে মিশিয়ে ধরলো। তিশা কাঁপতে কাঁপতে আবিরের শার্টের বোতাম খামছে ধরলো। বৃষ্টির শব্দের মাঝেও তাদের হৃদস্পন্দন শোনা যাচ্ছিল স্পষ্ট। তৃষা, তুমি জানো আজ তোমাকে এই ভেজা অবস্থায় অপার্থিব সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে আমি এখনো স্বপ্নে আছি। কোনো এক জাদুকরী মায়ায় তুমি আমাকে বেঁধে ফেলেছো। এই জাদুকরী মায়া সারা জীবনের জন্য আবির। তুমি চাইলেও
আর পালাতে পারবে না। আমি তোমাকে এমন ভাবে আগলে রাখবো যে আর কোনো চিন্তা তোমার মাথায় আসবে না। পালাবো কেন? আমি তো এই বন্দিশালাতেই সারা জীবন থাকতে চাই। তোমার ভালোবাসার চেয়ে দামি আর কোনো সম্পদ এই পৃথিবীতে নেই। আবির তিশার কপালে গভীর এক চুমু খেলো। তিশার চোখ বন্ধ করে আবিরে বাহুবন্দী হয়ে রইল। বৃষ্টির প্রতিটা ফোঁটা যেন তাদের ভালোবাসার সাক্ষ্য দিচ্ছিল। তারা দীর্ঘক্ষণ সে বৃষ্টির মাঝে ভিজে একাকার হয়ে গেল। এরপর আবির তিশাকে কোলে তুলে নিয়ে ঘরের ভেতরে এলো। তিশা আবিরের ঘাড় জড়িয়ে ধরে তার কানে কানে ফিসফিস করলো। আমি তোমাকে ভালোবাসি আবির, এই বৃষ্টির চেয়েও বেশি, এই আকাশের চেয়েও বেশি। আমাদের এই ছোট্ট সংসারটা যেন সব সময় এমন ভালোবাসায় ভরে থাকে। আমিও তোমাকে ভালোবাসি তৃষা। সিনিয়র বড়লোক আপু থেকে আমার ঘরণী হওয়ার এই জার্নিটা আমার জীবনের সেরা পাওনা। ঘরের জানালা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছিল, কিন্তু তাদের দুজনের মনে ছিল প্রশান্তির ওম। আবির তিশার ভেজা চুলে তোয়ালে দিয়ে মুছে দিচ্ছিল। পরম মমতায় তিশা আবিরের চোখের দিকে তাকিয়ে মুচকি হাসছিল। এমন স্বর্গীয় মুহূর্ত যেখানে কোনো আভিজাত্যের লড়াই নেই কোনো বাবার রক্তচক্ষু, আছে শুধু দুজন মানুষের নিবিড় একাত্মা। রাত যত গভীর হচ্ছিল তাদের ভালোবাসার সুবাস ততটাই ছড়িয়ে পড়ছিল পুরো ঘর জুড়ে।